আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম জানাচ্ছি বাংলা অডিও বুক বাই আলম সরকার ইউটিউব চ্যানেলে। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্রিটিশ সৃষ্ট হিন্দু মধ্যবিত্ত বাবু কালচার অথবা আলিগড় প্রভাবিত মুসলিম মধ্যবিত্ত মানসিকতার কিংবা প্রতীচ্যের দুষ্টু প্রভাবে দূষিত মানসিকতায় আমাদের সময়ে যে নতুন মানবিক সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া উচিত তা প্রতিফলিত হওয়ার কথা নয়। অথচ এই নতুন সমাজের নতুন মানবিক সম্বন্ধের প্রকৃতি বিশ্লেষণই হচ্ছে বাংলাদেশের নতুন একটি বিজ্ঞাননিষ্ঠ মহীয়ান সংস্কৃতি সৃজনের গোড়ার দিকের কাজ। যারা এখন সংস্কৃতির অভিভাবক তাদের দিয়ে এ হবে না। প্রথমত তারা ভয় পাবেন, দ্বিতীয়ত বিরোধিতা করবেন। ভয় পাবেন এ কারণে যে তারা নতুন করে চিন্তন পদ্ধতিতে পরিবর্তন আনতে পারবেন না, তাই জাতির কাঙ্ক্ষিত পরিবর্তন যদি অন্য কারো হাতে আসে প্রাণপণে বিরোধিতা করবেন। যখন প্রয়োজন হবে ফ্যাসিবাদের সহায়তা করবেন। যারা বাংলাদেশে সর্বমানবের জীবনের মঙ্গলের মতো একটি প্রাণোচ্ছল সংস্কৃতি কামনা করেন তাদের রাজনীতি এবং সংস্কৃতিকে পিঠে পিঠি ভাই বোনের মতো দেখা ছাড়া উপায় নেই। কেননা রাজনীতিতে যদি ফ্যাসিবাদ শিকড় গেড়ে বসে সাংস্কৃতিক অগ্রসরণের প্রশ্নই ওঠে না। সাংস্কৃতিক অগ্রগতি ছাড়া কোনো রাজনৈতিক অগ্রগতি নেই। রাজনীতি সুন্দরভাবে সুস্থভাবে অপরের সঙ্গে ভ্রাতৃসম্পর্ক স্থাপন করে বাঁচার সংগ্রাম। এই যুদ্ধ আমাদের দেশের জীবনে সুগভীর প্রভাব ফেলেছে। অন্যান্য দেশে যেমনটি হয়ে থাকে আমাদের দেশের যুদ্ধের প্রতিক্রিয়া শুরু থেকেই প্রত্যক্ষভাবে অনুভূত হয়নি। তার কারণ এই যুদ্ধের জন্য আমাদের জনগণের ঠিক মানসিক এবং সামরিক প্রস্তুতি ছিল না। যদিও জনগণ অবচেতনে অনুভব করেছিলেন একটি যুদ্ধ ছাড়া আমাদের রাজনৈতিক সমস্যার সমাধান নেই। তার মানে একটি জনগোষ্ঠীর যুদ্ধ করে স্বাধীনতা আদায় করার জন্য যে ঐক্য এবং একাগ্রতা প্রয়োজন তা আমাদের জনগণ অর্জন করতে পেরেছিলেন। তা না হলে সুদীর্ঘ 9 মাসকাল সময় সংগ্রাম চালিয়ে বিজয় অর্জন করা কিছুতেই সম্ভব হতো না। আমাদের স্বাধীনতা যুদ্ধের একটি মারাত্মক দুর্বল দিক হল আমরা দেশের মাটিতে লড়াই করে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে পারিনি। আমাদেরকে বিদেশে আশ্রয় নিতে হয়েছে এবং বিদেশি সাহায্য গ্রহণ করতে হয়েছে। অন্যান্য স্বাধীনতাকামী দেশ যেভাবে বিদেশি সাহায্য গ্রহণ করে তার সঙ্গে আমাদের বৈদেশিক সাহায্য গ্রহণের অনেকটা গুণগত পার্থক্য রয়েছে। এ কথা স্মরণে রেখেই আমরা প্রসঙ্গের অবতারণা করছি। আমাদের স্বাধীনতা যুদ্ধের যতই দুর্বলতা থাকুক তার উজ্জ্বল দিকটি প্রধান। আমাদের জনগণ স্বাধীনতা চেয়েছিলেন, সংগ্রাম করেছেন এবং পেয়েছেন। এটি প্রথম কথা। কিন্তু দ্বিতীয় একটি কথাও আছে। কিসের জন্য স্বাধীনতা, কাদের জন্য স্বাধীনতা? এই দ্বিতীয় প্রশ্নটির সঙ্গে আমাদের সংস্কৃতির প্রশ্ন ওতপ্রোতভাবে জড়িত। সে যা হোক, এই যুদ্ধ আমাদের অনেকগুলো সংস্কার, বিশ্বাস এবং মূল চিন্তার গোড়া ঘেঁষে কোপ বসিয়েছে। আমরা দেখেছি আমাদের সমাজের অনেক প্রতিষ্ঠাবান এবং সমাজদরদি বলে খ্যাত লোক চরম মুহূর্তে আমাদের গণসংগ্রামের বিরোধিতা করেছেন। এই প্রতিষ্ঠাবান লোকগুলোই পাকিস্তানের নামে আমাদের গোটা সমাজটাকে শাসন করে আসছিল। তারা সব সময় বলতো যা করছে সব আমাদের জনগণের কল্যাণের জন্য। রাজনৈতিক ক্ষেত্রে যেমন হয়েছে সাংস্কৃতিক ক্ষেত্রেও হয়েছে। তীক্ষ্ণ বিশ্লেষণাত্মক দৃষ্টি দিয়ে দেখলে নজরে না পড়ার কথা নয়, কিছু সংখ্যক মানুষ রাজনীতিতে সংগ্রামীদের কাতারে ছিলেন, অথচ তাদের মন মানসিকতা, শ্রেণীভিত্তিক লোভ এসবের কোনো পরিবর্তন হয়নি। তাই তারা স্বাধীনতা উত্তর পর্বে সমাজতন্ত্র ইত্যাদির স্লোগান দিয়ে প্রকৃত সমাজতন্ত্র এবং জনগণের প্রকৃত দাবির বিরোধিতাই করেছেন। সাংস্কৃতিক ক্ষেত্রেও এরকমটি ঘটেছে। কিছু সংখ্যক সাংস্কৃতিক ব্যক্তিত্ব যাদের মন মানুষ পাকিস্তানি সাংস্কৃতিক পরিমণ্ডলে গঠিত হয়েছে এবং নতুন সাংস্কৃতিক দিগন্তের উন্মোচনের বিদ্যা বুদ্ধি সদিচ্ছা এসবের কোনোটিই তাদের নেই।
তারাই আবার আমাদের সংস্কৃতির চালক হয়ে বসেছেন। তারা নতুন বাঙালি সংস্কৃতির কথা বলেই নতুন বাঙালি সংস্কৃতির বিরোধিতা করেছেন। নতুন গণতান্ত্রিক সংস্কৃতি সৃজনের দায়িত্ব যাদের হাতে, তাদের এই সংস্কৃতির মোড়লদের মানসিক সন্নিহিতি কিসের সঙ্গে সে সম্পর্কে ওয়াকিবহাল হওয়া সবিশেষ প্রয়োজন। কোন ধরনের রাজনৈতিক পদ্ধতি এদেরকে টিকিয়ে রেখেছে সে রাজনীতির চরিত্রটি ভালোভাবে জেনে রাখা উচিত। জানা, বোঝা এবং উপলব্ধিতে ফাঁক রেখে সত্যিকারের কল্যাণধর্মী কোনো কিছু করা সম্ভব নয়। এখন সকলেই উপলব্ধি করেছেন 1947-এর দেশ বিভাগ একটা প্রকাণ্ড রাজনৈতিক ভ্রান্তি। মুহাম্মদ আলী জিন্নাহ বা তার পূর্বের নেতা বালগঙ্গাধর তিলকের দ্বিজাতি তত্ত্ব আসলে মন গড়া জিনিস, বাস্তবের সঙ্গে তার কোনো সংযোগ নেই। তবু বাংলার মুসলমান পাকিস্তান চেয়েছিল তার একটি সাক্ষাৎ কারণ তো নিশ্চয়ই ছিল। বাংলার মুসলমানেরা হিন্দু ভূস্বামী এবং বর্ণ হিন্দু শিক্ষিত সম্প্রদায়ের অনুকম্পার পাত্রে পরিণত হবেন বলে আশঙ্কা করেছিলেন। তাই বাংলার মুসলিম সম্প্রদায় পশ্চিমা সন্তানদের সঙ্গে আঁতাত গড়ে পাকিস্তান দাবি তুলেছিলেন। 24 বছর পরে দেখা গেল যে সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের দাবিতে পাকিস্তানের সৃষ্টি, সেই জিনিসটিই আগাগোড়া ভিত্তিহীন। বাংলাদেশের জনগণের মন মানস যে উপাদানে গঠিত হয়েছে তা হিন্দুর হোক, মুসলমানের হোক, খ্রিস্টান, বৌদ্ধ এবং আদিবাসী যে সম্প্রদায়েরই হোক না কেন, তাই আমাদের বাংলার সংস্কৃতি। বাংলাদেশে সংস্কৃতির এই রূপরেখাটি আমাদের স্বাধীনতা অর্জনের পরেই আভাসিত হয়েছে। এই সংস্কৃতিতে বিভাগ পূর্ব আমলের বাঙালি সংস্কৃতি বলতে যা কিছু বোঝাতো তার অনেক কিছু থাকলেও এ সম্পূর্ণ ভিন্ন জিনিস। বিপ্লবের অর্থ তো ধ্বংস নয়, পুনর্গঠন। বাংলাদেশের সংস্কৃতিতে বাংলার মনীষীবৃন্দের চিন্তাচেতনার স্থান নিশ্চয়ই আছে। সে সঙ্গে গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখ, যা একসময়ে প্রায় অশিক্ষিত হিন্দু মুসলমান কবিয়ালের মুখে ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকার আকারে নিঃসৃত হয়েছে, মনসামঙ্গল ইত্যাদি কাব্যে আকারিত হয়েছে, প্রাণের আকুতি, বেদনা, আকাঙ্ক্ষা, ভাটিয়ালি, জারি সারি এ সকল গানে ফেটে পড়েছে, তাও আছে। কোনো রাজশক্তি বা রাষ্ট্রশক্তির পৃষ্ঠপোষকতা পায়নি বলে তা তুচ্ছ বা ফেলনা নয়। আমাদের জীবন থেকে এসব উঠে এসেছে বলেই এখনো তাজা, সজীব এবং হৃদস্পন্দনে ভরপুর। জনগণের এই আবেগের ঘরে আমাদের নাড়া দিতে হবে এবং জীবনের এই আগুনকেই যুগের সমস্যা সংগ্রামের খড়কুটোতে সহস্র শিখায় জ্বালিয়ে তুলতে হবে। এই কাজটি যত সুচারুরূপে এবং যত কম সময়ে করা যায় ততই পূর্ণাঙ্গ এবং একটি সমাজতান্ত্রিক সংস্কৃতি শিগগির সৃজিত হবে। এখন কথা দাঁড়াচ্ছে, বাংলাদেশে কি সমাজতন্ত্র সত্যি এসে গেছে? কানাঘুষা চলছে বটে, কিন্তু সমাজতন্ত্র আসেনি। আসবে কি? হ্যাঁ, আসতে পারে, যদি জনগণ দাবি করে। আমাদের দেশের জনগণ একটি রক্তক্ষয়ী সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে তাদের আত্মনির্ভরতা এবং সংঘশক্তি দিয়ে প্রমাণ করেছে অসম্ভবকে সম্ভব করা যায়। এ কথাটি বুঝে ফেলেছেন। তাদের শক্তি সম্বন্ধে সচেতনতাও অনেক গুণ বেড়েছে। তারা জানেন তারা সম্মিলিতভাবে শক্তি প্রয়োগ করে জীবনকে অনেক দূর সুখী এবং সমৃদ্ধ করে তুলতে পারে। এই শক্তি সচেতন জনগণকে বিপথে পরিচালিত করাও খুব সহজ। সামাজিক দাবি উপেক্ষা করে ব্যক্তি, গোষ্ঠী, দল আপন আপন স্বার্থ সিদ্ধির জন্য উঠে পড়ে লেগে যেতে পারে। পথে ঘাটে প্রায়ই মানুষকে বলতে শোনা যায়, অমুক ছাত্রনেতার অত বড় বাড়ি, অমুক নেতার অত টাকা ইত্যাদি। এটা এখন একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। যারা নেতা, উপনেতা, এমনকি যুব নেতাও নয়, তারাও উচ্চাকাঙ্ক্ষী হয়ে পড়েছে। তাদের গাড়ি চাই, বাড়ি চাই। কেউ দেবে না, আইন সাহায্য করবে না, কিন্তু তারা লুট করবে, হাইজ্যাক করবে, জোরে দখল করবে।
তাদের মোক্ষম যুক্তি দেশের উন্নতির জন্য স্বাধীনতা সংগ্রামে তারা অংশগ্রহণ করেছে। দেশের উন্নতি যদি না হয়, ভাগ্যবানদের অনুসরণে নিজেদের অবস্থার উন্নতি সাধনের অধিকার তাদের নিশ্চয়ই রয়েছে। বিশেষত হাতে যখন অস্ত্রপাতি আছে, পরোয়াটা কিসের? রাজনৈতিক দিক দিয়ে বিচার করলে দেখা যাবে আমাদের সমাজে এক ধরনের নৈরাজ্য চলছে। এই অবস্থার উপশম যদি না করা যায়, তাহলে সমাজতন্ত্র আসবে না এবং সাধারণ মানুষও কোনোদিন তাদের অধিকার আদায় করতে পারবে না। সংস্কৃতি ক্ষেত্রেও এই ধরনের নৈরাজ্যের হাওয়ার অনুপ্রবেশ ঘটেছে। যোগ্যতা থাক না থাক, কাজ কিছু হোক না হোক, প্রতিটি প্রতিষ্ঠানের সাংস্কৃতিক কর্মীরাও আশাতীতভাবে উচ্চাকাঙ্ক্ষী হয়ে পড়েছে। পাকিস্তান সৃষ্টির পর যেমন কলেজের আরবি, ফার্সি অধিকাংশ শিক্ষক রাতারাতি অধ্যক্ষ বনে গিয়েছিলেন, এখনও সেরকম কিছু লোক প্রবল উচ্চাকাঙ্ক্ষায় তাড়িত হচ্ছেন। তাদের একমাত্র যোগ্যতা, কর্তৃপক্ষের সঙ্গে তাদের কোনো গরমিল নেই এবং তারা বাঙালি অর্থাৎ কোলাবোরেটর বলে প্রত্যক্ষ কোনো প্রমাণ নেই। একটি দৃষ্টান্ত উল্লেখ করার লোভ সামলাতে পারছি না। একটি বিশ্ববিদ্যালয়ের কোনো একটি বিভাগে কোনো একজন শিক্ষক প্রফেসর মনোনীত না হওয়ায় ক্ষেপে গিয়ে তার সমর্থক অনুগত ছাত্ররা নির্বাচক মণ্ডলীর বাড়ি গিয়ে হামলা করেছেন বলে কাগজে সংবাদ পড়েছি। একজন ব্যক্তি শিক্ষক হিসেবে কতদূর অযোগ্য হলে নিজের স্বার্থসিদ্ধির জন্য ছাত্রদের ব্যবহার করতে পারেন, তা অনুমান করা মোটেই দুষ্কর নয়। শিক্ষকেরা নিজেদের পদ বৃদ্ধির জন্য যদি এতদূর উৎসাহিত হয়ে পড়েন এবং ছাত্রদের ব্যবহার করে থাকেন, দেখা যাবে প্রত্যেক শিক্ষকের কিছু কিছু সমর্থক ছাত্র রয়েছে এবং শিক্ষকেরাও ছাত্রদের দিয়েই বিশ্ববিদ্যালয়ে একটা বিশ্বযুদ্ধ বাঁধিয়ে তুলবেন। শিক্ষকেরা যদি এই করে সময় এবং শক্তি ব্যয় করেন, নতুন সংস্কৃতি এবং শিক্ষানীতি যা বর্তমান বাংলাদেশের অপরিহার্য সামাজিক দাবি, তার কি হবে? দেশের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠানের অন্যান্য বিভাগের শিক্ষকেরাও এই পদ বৃদ্ধির খেলায় অবতীর্ণ হবেন এবং তা কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়বে। সমাজতান্ত্রিক শিক্ষা ব্যবস্থাই যদি না হয়, সমাজতান্ত্রিক শিক্ষা সংস্কৃতি তো হাওয়া ফুঁড়ে জন্মাতে পারে না। 23-24 বছর বড় কম সময় নয়। এই সিকি শতাব্দী পরিমাণ সময়ের মধ্যে আমাদের জাতীয় সংস্কৃতির ভিত্তিটি স্থাপিত হওয়া উচিত ছিল। বাংলাদেশের সাহিত্যে 2-3টি কবিতার বই, 2-3টি উপন্যাস, 2-3টি প্রবন্ধের সংকলন, 2টি কি 3টি উল্লেখ করবার মতো নাটক বা অনাটক, এই তো আমাদের মোটামুটি মানুষ ফসল। এই সাহিত্য নিয়ে বিশ্বের দরবারে হাজির হওয়া দূরে থাকুক, সামগ্রিক বাংলা সাহিত্যের উৎকর্ষের নিরিখে এ আর এমন কি কালজয়ী এবং দেশজয়ী হওয়ার স্পর্ধা রাখে এমন কোনো সাহিত্য এ দেশে রচিত হয়নি। তবু বাংলা ভাষাভাষী জগতে বাংলাদেশের সাহিত্যের যে একটি বিশেষ স্থান আছে বলে আমরা মনে করছি, তার কারণ আমরা অত্যধিক অযৌক্তিক আশাবাদী এবং বিচারবোধ বর্জিত। লাভ ক্ষতি খতিয়ে দেখার ক্ষমতা আমাদের খুবই সামান্য। কেউ যখন আমাদের পিঠ চাপড়ায়, তখন মহানন্দে আমাদের দেশের গর্জনকারী চতুষ্পদ জন্তুটির মতো লেজ নাড়তে থাকি। অপরের স্তোক বাক্যে মোহিত হয়ে দন্তবেদান করে এরকম ভাবখানা করি যেন সত্যি সত্যি বাংলাদেশের নির্মাণ বুদ্ধি, স্বপ্ন, কল্পনা, সংঘাত সব আমাদের জীবনে ধারণ করেছি। আদতে এসব কি সত্যি? যে কোনো দেশের 24 বছরের সাংস্কৃতিক প্রয়াসের সাথে আমাদের তুলনা করে দেখতে পারি। এই 24 বছরে কটি বিজ্ঞানের মৌলিক আবিষ্কার এদেশে হয়েছে? পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং শারীরবিদ্যা প্রযুক্তি এবং গবেষণার দিক দিয়ে কতদূর উৎকর্ষ অর্জন করেছে? কখানি গবেষণা সমৃদ্ধ ইতিহাস লেখা হয়েছে? সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এসব বিষয়ে আমাদের মাটি এবং সমাজ সম্পদ নিয়ে কোনো বই মাতৃভাষা বাংলায় নয়, ইংরেজিতেও প্রকাশ পেয়েছে কি? 20টি বিষয় মিলিয়েও 1 গণ্ডার অধিক আমাদের পণ্ডিতদের লেখা ভালো বই এদেশে কিংবা বিদেশে প্রকাশিত হয়নি। অথচ এসব বিষয়ে সুদক্ষ পণ্ডিত বানাবার জন্য বছরে প্রচুর টাকা খরচ হয়েছে এবং হচ্ছে।
ফি মাসে বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শিক্ষার্থীরা বিদেশে যাচ্ছেন এবং বিদেশ থেকে ফি মাসেই পণ্ডিতেরা কলেজে বিশ্ববিদ্যালয়ে আসছেন। আমাদের বিশ্ববিদ্যালয় এমনকি স্কুলগুলোতেও বিলেত আমেরিকা ফেরতাদের সংখ্যা বাড়ছে, কিন্তু তার নগদ ফল হয়েছে এই যে বিলেত আমেরিকা ফেরতাদের দৌরাত্ম্যে সমাজের টেকা একরকম দায় হয়ে পড়েছে। এই বিলেত আমেরিকা ফেরত পণ্ডিতেরা বিলেত আমেরিকার কথা স্মরণ করে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলেন। স্বদেশের মাটির দিকে তাদের দৃষ্টি কদাচিৎ আকৃষ্ট হয়। সলিড কিছু করার বদলে বিলেতি বিদ্যার গুমট দেখাতেই তারা অত্যন্ত আনন্দ পেয়ে থাকেন। বিলেতে যে আমাদের সাহিত্য এবং ইতিহাস নিয়ে গবেষণা গ্রন্থ রচনা করেছেন, এমন 2-3খানা বই নেড়েচেড়ে দেখবার সৌভাগ্য আমাদের হয়েছে। দেখে শুনে ধারণা জন্মে গেছে যে ও ধরনের বই ঢাকার পাবলিক লাইব্রেরির ভিড়ের মধ্যে বসে চা সিগারেট খেয়ে আড্ডা গুলতানি মেরে 3 কি 3.5 মাস সময়ের মধ্যে অনায়াসে লিখে দেয়া যায়। কিন্তু ওই সকল মহাগ্রন্থ রচনা করতে আমাদের পণ্ডিতেরা বিলেত যে 3 বছর কাটিয়ে এসেছেন এবং দেশে ফিরে আরও 3 বছর বিলেতের গল্প করে কাটাচ্ছেন। কি অপূর্ব বিদ্যা! বিলেতি ডিগ্রির কি চোখ ধাঁধানো ঔজ্জ্বল্য! আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ওদের দায়িত্বে ছেড়ে দিয়ে আমরা মনে করছি পড়াশোনা ইত্যাদির কাজ ভালোভাবেই চলছে। প্রকৃত ভালোটা তখনই চোখে পড়ে যখন গোটা দেশের সাংস্কৃতিক উৎকর্ষ অপকর্ষের দিকে তাকাই। দেশ দেশের হিসেবে চলে, সমাজের দারিদ্র্য বেড়েছে, সমাজের অজ্ঞতা দিনে দিনে পাষাণের মতো কঠিন আকার ধারণ করছে, সবল দুর্বলকে অত্যাচার করছে, আর আমাদের পণ্ডিত মহাশয়েরা পরস্পরের পিঠ চুলকে খুনসুটি দিয়ে দিব্যি আরামে দিন কাটাচ্ছেন। আর শাসক পরিবর্তনের সময়ে নিজেরা সদল বলে জয়ধ্বনি দিয়ে বলেন, আমরাও আছি তোমার সাথে। এই সাথে থাকার কাজটি তখন থেকেই শুরু হয় যখন সিংহাসনে চড়ার সময় আসে। আমাদের দেশের পণ্ডিতদের এই ন্যাক্কারজনক ভূমিকার প্রতি ঘৃণা করাটাও অনেক সময় মনে হয় পণ্ডশ্রম। জীবনের সঙ্গে সংযুক্ত অন্যান্য বিষয়গুলোর চর্চা যেহেতু এখনও আদিম পর্যায়ে রয়ে গেছে, তাই সংস্কৃতি বলতে সাধারণে একটি ধারণা জন্মে গেছে। তারা সংস্কৃতি বলতে মনে করতে আরম্ভ করেছেন কটি কবিতা, কটি গল্প, উপন্যাস, ভাওয়াইয়া গান, নজরুল গীতি এবং রবীন্দ্রসঙ্গীত। জীবনের সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয়গুলোর কোনো স্থান যেন আমাদের সংস্কৃতিতে নেই। আমাদের দেশে তাই সংস্কৃতিবান বলতে সেই শ্রেণীটিকেই বোঝায় যারা কবিতা লেখার জন্য আজীবন ব্যর্থ প্রয়াস করেন, গল্প লিখতে যে মার খান, বাজে উপন্যাস লেখেন। এসবের সঙ্গে আরও 2টো গুণ থাকা চাই, প্রভুভক্তি ও মার্জিতি। পৃথিবীর যাবতীয় জিনিসের বদল হয় প্রাকৃতিক নিয়মে, আর আমাদের দেশের পণ্ডিতদের প্রভু বদল হয় ক্ষমতার নিয়মে। বিদ্যা, বুদ্ধি এবং জ্ঞানের ভূমিকা কি সে বিষয়ে নিবিড়ভাবে চিন্তাভাবনা করেন এরকম 1/2 ডজন মানুষও আমাদের দেশে নেই। এই না থাকাটা যে কতটুকু না থাকা একটু চিন্তা করলেই উপলব্ধি করা যায়। যদি 1/2 ডজন তেমন মানুষও থাকতেন, বাংলাদেশে সুস্থভাবে জ্ঞান এবং বিদ্যার চর্চার একটা আবেষ্টনী রচনা এতদিনে তৈরি হয়ে যেত। সুস্থ জ্ঞান চর্চার একটা ক্ষেত্র যদি তৈরি হতো, তাহলে বর্বরেরা পদ্মার চর দখল করার মতো লাঠি বাগিয়ে হৈ হৈ করে ছুটে আসতে পারত না। এতদিনেও জগতের জ্ঞান বিজ্ঞান ভাব কল্পনার ক্ষেত্রে আমরা এমন অসহায়, এমন কাঙাল থেকে যেতাম না। আমাদের দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান পড়ানো হয়, কিন্তু বিজ্ঞানের প্রকৃত লক্ষ্য কী সে বিষয়ে বিজ্ঞানের শিক্ষকেরাই শেষ পর্যন্ত অনবহিত থেকে যান। বাংলাদেশের সেরা বিজ্ঞানী বলে কথিত মানুষটি যখন শুধুই অর্থের জন্য নিম্ন শ্রেণীর দিনিয়াত বই লেখেন, দেখে শুনে হতবাক না হয়ে উপায় থাকে না। শ্রেষ্ঠ লোকটি যখন এরকম, কম শ্রেষ্ঠরা কীরকম খুব সহজে বুঝে নেওয়া যায়। যে বিজ্ঞানের আবিষ্কারের বলে মানুষের জীবন সুন্দর, স্বাস্থ্যবান হয়ে উঠেছে, সমাজ উন্নত হচ্ছে, তেমন বিজ্ঞান চর্চা আমাদের দেশে কই? আমাদের দেশে আবিষ্কার কই? আর বিজ্ঞানীও বা কোথায়?
বস্তুত এই দেশে ধর্মান্ধ মোল্লা এবং বিজ্ঞানীর মধ্যে খুব একটা তফাৎ নেই। সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রনীতি ইত্যাদি বিষয়ের জ্ঞানের সঙ্গে আমাদের দেশের মানুষের জীবনের বাস্তব যোগাযোগটা কোথায়? যদি বাস্তব যোগাযোগ নাই থাকে, তাহলে কলেজ বিশ্ববিদ্যালয়ে এ সকল বিষয়ে পড়ানো এবং সেজন্য বিদেশে লোক পাঠিয়ে কারি টাকা খরচ করার সার্থকতাটা কোথায়? জ্ঞানকে যদি জীবনে প্রয়োগ করা গেল না, সে জ্ঞানের চর্চা করে কী লাভ? সমাজ কেন সাদা হাতির মতো এই পণ্ডিতদের পুষবে? কেন দুধ ঘি খাইয়ে তাদের মোটা তাজা করবে? পণ্ডিতেরা পণ্ডিতদের জায়গায় অনড় স্থির থাকবেন। দেশের পরম উপকারী জন্তুটির মতো মনের সুখে জাবর কাটবেন এবং নতুন প্রভু পেলেই প্রভু বদলের আনন্দে চিৎকার করে উঠবেন। আর সমাজের দুঃখ দুর্দশা বাড়বে, এ তো হতে পারে না। একসময়ে সমাজের চক্ষুষ্মান মানুষদের এই পণ্ডিতদের প্রতি তাকাতে হয়, নইলে সমূহ ধ্বংস অনিবার্য। জ্ঞান মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। পণ্ডিতদের প্রভাবে আমাদের সমাজে নানান বিষয়ে প্রকৃত জ্ঞানের বিকাশ হচ্ছে কিনা সেটিই দেখতে হবে। সমাজে পণ্ডিতের প্রয়োজন নেই এ কথা সত্যি হতে পারে না, তবে এমন পণ্ডিত প্রয়োজন যাদের প্রভাবে গোটা দেশের চিত্ত চঞ্চল হয়ে উঠবে, বহুকালের স্থবির জীবন ভেতর থেকে নড়ে উঠবে। তাদের শিক্ষা পদ্ধতি মানুষে মানুষে ভেদাভেদের প্রাচীরে সানানো আঘাত করবে, মানবিক বৃত্তিগুলোর উৎকর্ষ সাধন করবে, সুন্দরের বোধকে জাগ্রত প্রাণবন্ত করে তুলবে, জ্বরকে পোষ মানাতে শিখবে। শুধুমাত্র ভাষা এবং সাহিত্যকে আশ্রয় করে এসব হওয়া সম্ভব নয়। জীবনের অন্যান্য বিষয় এবং অন্যান্য মানববিদ্যার উৎকর্ষ সাধিত না হলে সাহিত্যের উন্নতি হবে এমন আশা করা সুদূর পরাহত। সাহিত্য তো সমাজবদ্ধ জীবনের নানা চিকন মোটা প্রকাশ। আমরা আশা করব কোত্থেকে? আমাদের এই সামাজিক যূথবদ্ধ স্থবিরতাকে নানান দিক থেকে জ্ঞান বিজ্ঞানের সাহায্যে আলোকিত আঘাত করতে হবে। সে পথেই আমাদের সমাজে একটি সাংস্কৃতিক বিপ্লব সূচিত হবে। উন্নততর সাংস্কৃতিক বিপ্লব উন্নততর রাজনৈতিক বিপ্লবের জন্ম দেবে। সুন্দর সমাজই রাজনৈতিক বিপ্লবের প্রাণ কথা। একটা পর্যায়ে আমাদের দেশে রাজনৈতিক কর্মীদের সাংস্কৃতিক কর্মীর ভূমিকা পালন করতে হবে এবং বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক কর্মীদের রাজনীতি সচেতন হতে হবে। সমাজকে সুন্দর করা রাজনীতি এবং সংস্কৃতির যৌথ দায়িত্ব। বিদ্রোহহীন জীবন বাঙালির আত্ম অস্তিত্বের অস্বীকৃতি। বাঙালি বারে বারে বিদ্রোহ করেছে, কিন্তু লিখিত ইতিহাসের কোনো পর্বে বিদ্রোহকে জাতিগত খাতে প্রবাহিত করে দীর্ঘদিনের জন্য একটি আলাদা স্বাধীন রাষ্ট্রের জন্ম যেমন দিতে পারেনি বাঙালি, তেমনি পুরোপুরি বিদেশি বিজাতির অধীনতার বন্ধনও মেনে নিতে পারেনি। প্রতিটি বিদেশাগত চিত্তস্রোতের সঙ্গে সংঘাতে বাঙালি জনগণের মজ্জাগত শৌর্য ফনা মেলেছে এবং সৃজনশীলতা উল্লম্ফিত হয়ে উঠেছে। বাঙালির প্রথম প্রামাণ্য ছন্দবদ্ধ বাণী বৈদিক নৈয়ায়িক ব্রাহ্মণদের ধর্মীয় বদ্ধমতের বিরুদ্ধে সহজিয়া সিদ্ধাচার্যদের নতুন জীবনবোধের প্রেরণাময় ধ্বনি। তেমনি সামাজিক বিদ্রোহ মুখিয়ে তুলেছে বৈষ্ণব গীতিকার প্রেমময় আরতি। ময়মনসিংহ গীতিকা, মঙ্গলকাব্য সর্বত্র বিদ্রোহ এক সমাজ আদর্শের বদলে আরেক সমাজ আদর্শ প্রতিষ্ঠার বিদ্রোহ তাবৎ বাঙালির শিল্পসৃজন লোকের রক্তবাহী শিরার মতো প্রসারিত। আধুনিক বাংলা সংস্কৃতি বলতে যা বোঝায় তা পুরোপুরি প্রতিবাদেরই সংস্কৃতি। রামমোহন, বিদ্যাসাগর, ডি রোজারিও, মাইকেল, দেবেন্দ্রনাথ, কেশব সেন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, মানিক বন্দ্যোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য পর্যন্ত সকলে প্রচলিত সমাজ, ধর্ম এবং লোকাচারের বিরোধিতা করেছেন একদিকে, অন্যদিকে কেউ স্পষ্টভাবে, কেউ আভাসে ইঙ্গিতে আরেকটি মহত্তর সুন্দরতর সমাজের ছবি শিল্পরূপে ফুটিয়ে তুলেছেন। বাংলার গৌরবময় সাহিত্য স্রষ্টাদের সৃষ্টি থেকে যদি সামাজিক বিদ্রোহ, নতুন মানবিক মূল্যমান প্রতিষ্ঠার বিদ্রোহ আলাদা করে ফেলা হয়, তাহলে বাংলা ভাষা কি বিশ্বের সমৃদ্ধ ভাববাহী ভাষাপুঞ্জের আসন থেকে রাতারাতি প্রাদেশিক ভাষা হয়ে দাঁড়ায় না?
রামমোহনের ধর্মীয় এবং সামাজিক মতবাদ ছাড়া তার সাহিত্যের কতটুকু মূল্য? বিদ্যাসাগরের সৃষ্টিকর্ম থেকে তার বৈপ্লবিক চিন্তাধারা ছেঁকে আলাদা করে যদি ফেলা হয়, তাহলে তো তিনি টোলের ব্রাহ্মণ পণ্ডিত হয়ে দাঁড়ান। রামমোহনের ধর্মীয় এবং সামাজিক বিপ্লব বাদ দিলে অমন সূর্য সংকাশ প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথের গর্ব বাঙালি জাতি কিভাবে করত? ভারতের জাতীয় আন্দোলনের জান দেয়া নেয়ার মহৎ খেলা এবং রুশ বিপ্লবের অভিনব জঙ্গি মানবতার ডাকাতিয়া বাঁশির ডাকেই তো কাজী নজরুলের কণ্ঠ নিনাদিত হয়েছে। তার কবিতায় যে তীব্র আবেগ বিচ্ছুরিত হয়েছে, যে কুল ছাপানো ভালোবাসা লহরিত হয়েছে, তা কি প্রচলিত সমাজকে ভেঙে চুরে নতুন করে বানানোর, নতুন মানব সম্বন্ধ রচনার ঐকান্তিক প্রয়াস নয়? বাংলা সাহিত্য প্রতিবাদের, প্রতিরোধের, বিদ্রোহের সাহিত্য, কিন্তু সে প্রতিবাদ, প্রতিরোধ, বিদ্রোহ পূর্ণাঙ্গ নয়। সে দোষ বাঙালি সমাজের। বাঙালি সমাজে বাংলার মহত্তর মানবদের চিন্তাভাবনা মাত্র আংশিকভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। ইংরেজ রাজত্বের কারণেই এমনটি হয়েছে। বাঙালি মুসলমান সমাজে পার্শ্ববর্তী ভাতৃ সম্প্রদায়ের মতো তেমন মনীষী পুরুষের জন্ম হয়নি, যিনি চিন্তাভাবনার বলে আপন সম্প্রদায়ের মানুষকে অগ্রগামী করতে পেরেছেন। মনীষী না জন্মাবার সামাজিক এবং রাজনৈতিক কারণ নিশ্চয়ই আছে, কিন্তু তার আলোচনার স্থান এ নয়। সে যা হোক, আধুনিক চিন্তা সমৃদ্ধ বিরাট কোনো পুরুষের অভিভাবকত্বের অভাবে বাঙালি সমাজের ভেতর থেকে ধর্মীয় ডগমা বা বদ্ধমত এবং সামাজিক আচারের জঞ্জাল ভেদ করে কোনো বিরাট মানুষ প্রবল প্রাণশক্তির তোরে মাথা তুলতে পারেনি। তার ফল দাঁড়িয়েছে ধর্মীয় বদ্ধমত এবং সামাজিক সংস্কারের কোল ঘেঁষা অন্ধকার সামাজিকভাবে কাটিয়ে ওঠা এখনও সম্ভবপর হয়নি। এখনও সকলে ধর্মীয় ভাব, অনুভাব এবং অনুশাসনকে অন্ধভাবে মেনে চলেন, অথবা যারা একটু উন্নাসিক, নিজেদেরকে সমাজের প্রভাব থেকে বিচ্ছিন্ন বলে ভাবতে শিখেন। নিজেকে আলাদা ভাবলে কি সত্যি সত্যি আলাদা হওয়া যায়? কোনো মানুষ আপন ছায়ার অস্তিত্ব অস্বীকার করতে পারে? কোনো মানুষ আপন সমাজের ওপর নির্ভরহীন হয়ে বাঁচতে পারে? মানুষ সবসময়ে সামাজিক জীব। তার যা কিছু উন্নতি, অগ্রগতি, সুখ, সমৃদ্ধি সব সমাজেই সম্ভব। কিন্তু বাঙালি মুসলমান সমাজের কবি সাহিত্যিকদের মধ্যে অনেক দিন সে বোধ আসেনি। যে সকল কবি সাহিত্যিক অল্প বিস্তর সামাজিক ভাবনায় ভাবিত হয়েছিলেন, তারা সমাজকে ১৩০০ বছর পিছিয়ে নিতে চেষ্টা করেছিলেন। ভূতের পা পেছন দিকে। তাই তাদের দ্বারা বাঙালি মুসলমান সমাজের কোনো লাভ হয়নি। ধর্মের আওতাভুক্ত বিধি, আচার, সংস্কার, বিশ্বাস, রীতিনীতি, নিয়ম কানুন এসব অস্বাস্থ্যকর জেনেও কোনো লেখক শৈল্পিকভাবে বা বিজ্ঞোচিত অথবা মানবোচিতভাবে এসবকে চ্যালেঞ্জ করেননি। যেখানে পুরনো বিশ্বাস, পুরনো মূল্যবোধের প্রতি সজ্ঞান মেধাবী চ্যালেঞ্জ নেই, সেখানে মহত্তর সৃষ্টির সম্ভাবনা কোথায়? যে যূথবদ্ধ প্রথায় প্রশস্তি রচনা করে, সে তো দাসত্ব করে, তার অন্তরাত্মা পরাধীন। এই পরাধীন অন্তর থেকে কেমন করে স্বাধীন চিন্তা, যা মহত্তর সৃষ্টির শোণিত, উন্থিত হবে? আবার সমাজকে পিঠ দিয়ে একা আনমনে নিজের ভাবনা চিন্তা নাড়াচাড়া করার মধ্যেও ব্যক্তির সাধনার পূর্ণতার অভিলাষ কোথায়? পূর্ণতার সাধনা যেখানে নেই, সেখানে ব্যক্তির একান্ত অন্তরঙ্গ আবেগ কিভাবে খেলা করে? এখন পর্যন্ত কোনো বাঙালি মুসলমান লেখক তার সমাজের প্রাণহীন আচার পদ্ধতি, মূঢ়তা, স্থূল বিশ্বাস এসবকে চ্যালেঞ্জ করেননি। রাজনৈতিক উপন্যাস কেউ কেউ লিখেছেন, লিখতে চেষ্টা করেছেন, কিন্তু আমাদের দেশে প্রচলিত অর্থে রাজনীতি বলতে যা বোঝায়, তা তো এক ধরনের ক্ষমতালোভী মানুষের ক্ষমতা দখলের ফন্দি মাত্র, তার বেশি কিছু নয়। রাজনীতি মানব সমাজের সর্বাঙ্গীন পরিণতি নির্ধারণের নিয়তি। যারা রাজনীতি করেন তারা বিশ্বাস করলেও লেখকেরা, কবিরা, সাহিত্যিকেরা রাজনীতি এবং সংস্কৃতির কোনো মানসিক মেলবন্ধন সাধনা করতে পারেননি বললেই চলে।
অথচ মোস্তফা কামাল পাশার তুর্কিতে এই রাজনীতি, ধর্মীয় জাড্য, সামাজিক কুরীতি খেদিয়ে তাড়িয়েছে। সে তো অনেক দিন আগের কথা। তুর্কিতে অনেক দিন আগে যা হয়েছে আমাদের দেশে এখন তা হওয়া সম্ভব নয় কেন? এই প্রতিবাদের অভাবে আমাদের সমাজের জ্ঞানীগুণী মানুষকেও অন্ধ তামসিকতা সম্পন্ন মানুষদের দাস হয়ে থাকতে হয়। যে দু একজন মাঝে মাঝে প্রতিবাদ করেন তারা বাচাল। তাদের সঙ্গে সে শল্য চিকিৎসকের তুলনা করা যায় যে রোগ দূর করার বদলে রোগী মারে। মনুষ্যত্বের প্রতি শ্রদ্ধাহীন এবং মানুষের প্রতি মমতাহীন কবি, সাহিত্যিক কিংবা সমাজ সংস্কারক কারো কোনো দাম নেই। সমাজের অধিকাংশ মানুষ মুসলমান। সুতরাং মুসলমান সমাজ থেকে আগত জ্ঞানবান, বিবেকবান, চিন্তাশীলদেরই দায়িত্ব সামাজিক অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং বিবেকহীনতার বিরুদ্ধে তীব্র, তীক্ষ্ণ এবং সপ্রেম বিদ্রোহের আওয়াজ তোলা। মানুষের মন দিয়েই মনের পরিবর্তন সম্ভব। বাহ্যিক সমস্ত প্রচেষ্টা মনের জাগরণ, চৈতন্যের উদ্বোধন ছাড়া ব্যর্থ হতে বাধ্য। কেউ কেউ বলেন, ধন বন্টনের সাম্য প্রতিষ্ঠিত হলে ওসব থাকবে না। কিন্তু সাম্য প্রতিষ্ঠা করার জন্যই তো সর্বপ্রথম সংস্কার মুক্তির প্রয়োজন। ধর্মীয় সংস্কার এমন জিনিস যা সোজা জিনিসকে বাঁকা দেখতে বাধ্য করে। এই বাঁকা দেখতে বাধ্য হয়েছিল বলেই ভারত দ্বিখণ্ডিত হয়েছে। অনেকে এই কথাটি সহজে বুঝতে চান না বলেই হিন্দু কমিউনিস্ট এবং মুসলমান কমিউনিস্ট শব্দ দুটি আমাদের সমাজে চালু হয়েছে। এই বাংলাদেশে যেখানে শতকরা ৮০ জন মানুষ মুসলমান, ৮০ জনের মধ্যে ৬৯ জন সংস্কারান্ধ, সেই সমাজে আজকে যদি একটা সাংস্কৃতিক বিপ্লব সাধনের প্রয়োজন হয়ে দাঁড়ায়, তার চেহারা কি হবে? ধর্মীয় সমস্ত অনুশাসনের অনেকগুলো কি রদ করতে হবে না? যদি তাই হয়, জোর করে সেসব কি সম্ভব? জ্ঞানের সাহায্যে নিষ্কলঙ্ক মানবতার বাণী প্রচার করে তার কি একটা ক্ষেত্র রচনা করতে হবে না? সে কাজ শিল্পীর, সে কাজ কবির, সে দায়িত্ব ঔপন্যাসিকের। শুধু মুসলমান সমাজ কেন, হিন্দু সমাজে কি কুসংস্কার নেই? গোটা সমাজ দেহে কি বর্ণাশ্রম ধর্ম জগদ্দল পাথরের মতো চেপে বসে নেই? হিন্দু সম্প্রদায় থেকে আগত চিন্তাশীল মানুষদের এসবের বিরুদ্ধে ধ্বনি তোলা প্রয়োজন। একইভাবে সাঁওতাল, মগ, গারো, হাজং সকল ধর্মের, সকল বর্ণের মানুষের মধ্যে একটা প্রীতির সঞ্চার করা এখন অপরিহার্য হয়ে উঠেছে, যার প্রভাবে প্রত্যেক সমাজ ভেতর থেকেই সম্প্রদায়গত বদ্ধমতের আবরণ ঠেলে ফেলে দিতে পারবে। এক ধর্ম, এক সম্প্রদায়ের অনাচারের বিরুদ্ধে অন্য সমাজের মানুষের কিছু না বলাও আরেক ধরনের সাম্প্রদায়িকতা। কেননা যেভাবেই হোক না কেন, যে কোনো মানুষের চিন্তা চেতনাকে আবদ্ধ করে রাখে, তাকে শোধরাবার চেষ্টা না করা, নিজের জ্ঞান থাকলে সে জ্ঞানের অংশভাগী না করাও মানুষের প্রতি আরেক ধরনের কপটতা। কিন্তু বিপ্লবে কপটতার স্থান নেই। আমাদের দেশের বর্তমান অবস্থা যেরকম, তাতে শুরুতেই এক ধর্মের, এক সম্প্রদায়ের মানুষ অন্যকে উপযাচক হয়ে উপদেশ দিতে গেলে লাভের চাইতে ক্ষতির সম্ভাবনাই বেশি। বাংলাদেশের মানুষ ধর্মীয় রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তার কাঠামো ভেঙে ফেলেছে। এখন সকল সম্প্রদায়ের মানুষ মিলে বাংলাদেশে ধর্মের বদ্ধমতগুলো উড়িয়ে দিতে পারলে মানুষে মানুষে অন্তরের মিলনটা সহজ এবং স্বাভাবিক হয়ে উঠবে। মানুষ শুধু মানুষ, এই পরিচয়ে চিহ্নিত করার সর্বাঙ্গীন প্রয়াসটি সাংস্কৃতিক বিপ্লবের মূল কথা। আমাদের দেশে সে প্রক্রিয়াটি শুরু হয়েছে। যারা বুঝতে চায় না তারা মূঢ়, দৃষ্টিহীন এবং মানবোচিত প্রেমহীন। আমাদের সমাজের এখন একটি প্রচণ্ড ওলটপালট অবস্থা, একটি রক্তক্ষয়ী যুদ্ধের স্বাভাবিক পরিণতি এবং একটি নতুন সমাজ সৃজনের পূর্বশর্ত যদি একে ধরে নেওয়া হয়, তাহলে দোষের কিছু নেই। কিন্তু সমস্ত বিশৃঙ্খল অবস্থা থেকে, সমস্ত ভাঙন থেকে
সুশৃঙ্খল পরিবেশ বেরিয়ে আসে। ভাঙনের মুখে নতুন চর, নাবাল জমি জাগে, এ কথা তো সত্যি নয়? নৈরাজ্য নৈরাজ্যকেই ডেকে নিয়ে আসে। স্বাধীনতার পরপর একটি শ্রেণীর বদলে আরেক শ্রেণী স্বাভাবিকভাবে জীবনের সর্বক্ষেত্রে প্রভাব বিস্তার করার জন্য, ক্ষমতা অপ্রতিহত করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমাদের উৎপাদন প্রক্রিয়া, বন্টন পদ্ধতি, যাবতীয় সামাজিক সম্বন্ধ, বৈদেশিক সম্পর্কের মধ্যেই এই শ্রেণীর বৃদ্ধির উপাদান রয়েছে। এই শ্রেণী যদি তার সপক্ষে যা কিছু আছে সব কিছুকে ব্যবহার করে গ্যাঁট হয়ে বসে, আমাদের জনগণের কিচ্ছু হবে না। তথাকথিত প্রতিটি জাতীয় সংগ্রামের মাধ্যমে প্রতিটি জাতি যা লাভ করে থাকে, যেমন জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় সরকার, তার বেশি পাবেন না। কঠোর বাস্তবের শিক্ষা এই: সুস্থ মানুষ অকারণে কিছু করে না। আমাদের দেশের শ্রমিক, কৃষক, নিম্নবিত্ত মানুষ স্বাধীনতা সংগ্রামে এই তিন বস্তুর জন্য অংশগ্রহণ করেছিলেন, এটা কিছুতেই সত্য হতে পারে না। তাদের এই সংগ্রামে অংশগ্রহণ করার পেছনে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কারণ বর্তমান ছিল। রাজনীতিকে জনগণের সর্বাঙ্গীন ভাগ্যের নিয়তি যারা মনে করেন, তাদের কর্তব্য হবে এই বিশৃঙ্খলা, এই সন্তোষকে সঠিকভাবে প্রবাহিত করিয়ে জনগণের মধ্যে চারিয়ে দিয়ে তাদের সুপ্ত শক্তির বিকাশ সাধন করে স্বাদেশিক এবং বৈদেশিক উভয় অর্থে শোষণহীন একটি সমাজ গঠনের জন্য শরীর এবং মনের দিক থেকে পরিপূর্ণভাবে তৈরি করে তোলা। তা যদি না হয়, তাহলে অপর সম্ভাবনাটি কার্যে পরিণত হতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। বাংলাদেশের বর্তমান সামাজিক নৈরাজ্য সংস্কৃতি চিন্তায়ও প্রভাব বিস্তার করেছে। অনেক চিন্তাশীল মানুষ এখন চিন্তা করার ক্ষমতা হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বসে আছেন। তারা কিছু বলতে চান না। যারা প্রতিক্রিয়াশীল তাদের কথা বলছি নে। তারা তো সব সময় নিজের স্বার্থের কথা ভাবেন, এটা একটুও বিচিত্র কিছু নয়। কিন্তু যারা সত্য স্বাধীনতার পূজারী, যারা মানুষকে ভালোবাসেন, যারা নিজের দেশ, জাতি এবং দেশের মানুষকে ভালোবাসেন, তারাও কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেছেন। কারণ কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এ সময়ে চেনা অনেকটা কঠিন। তাই ভালো কথা বললেও তার প্রতিক্রিয়া খারাপ হবে মনে করে চুপ থাকা শ্রেয় মনে করেছেন। এরা প্রকারান্তরে এই নৈরাজ্যের শক্তির কাছেই আত্মসমর্পণ করেছেন। তাদের মনোভাব মারাত্মক। কেননা রোগ যখন প্রবল, জোরালো ঔষধের প্রয়োজন তখন বেশি। যখন পারিপার্শ্বিকতার কারণে স্থির চিন্তা করা একরকম অসম্ভব, তখনই স্থির চিন্তা করার সময়। নৌকা যখন ঝড়ে পড়ে, তখনই দৃঢ়ভাবে হাল ধরে ঠান্ডা মাথায় তীর লক্ষ্য করে বাইতে হয়। নচেত যে বিপদের মধ্যে তরি দুলছে, সেই বিপদেই গ্রাসিত হবার সম্ভাবনা অত্যধিক। আমাদের প্রবীণ সংস্কৃতি বিশারদরা তাদের অভিজ্ঞতার দোহাই পেরে বিপদের দিক থেকে মুখ ফিরিয়ে রাখতে চান। যারা এ বিপদকে সোজাসুজি চ্যালেঞ্জ করতে চান, তাদেরকে হঠকারী ইত্যাদি আখ্যা দিয়ে সম্ভাব্য সকল উপায়ে বিরোধিতা করছেন। যে ক্ষেত্রে তারা সরকারি কর্মচারী, পদস্থ অফিসার, সরকারের আইন দেখিয়ে চিন্তার স্রোত, জীবনের উল্লাস এবং কল্পনার দাবিকে লৌহ শৃঙ্খলে আটক করে রাখতে চাইছেন, এই সময়েই তরুণদের বিদ্রোহ করার সময়, ভবিষ্যতের সুন্দর স্বপ্নের দিকে দৃষ্টি রেখে নৈরাজ্যের আওতা থেকে বেরিয়ে পড়ার সময়। প্রবীণ পদস্থ ভদ্রলোকেরা যে অভিজ্ঞতার দোহাই দিয়ে চোখ রাঙাচ্ছেন, সে তাদের সুদীর্ঘ জীবনের দাসত্বের অভিজ্ঞতা। এই মানসিকভাবে দাস সংস্কৃতিজীবীদের হাতে এতকাল আমাদের শিক্ষা সংস্কৃতির ভার ন্যস্ত ছিল বলেই আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতিতে জাতীয় মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি। এই নৈরাজ্য, এই বিশৃঙ্খলা কিছুতেই আমাদের সমাজের শেষ কথা নয়। এই নৈরাজ্যের মধ্যেই মহত্তর সম্ভাবনার ইঙ্গিত লুকিয়ে আছে। এই ভাঙনের কূলেই আভাসিত হবে নতুনের।
আমাদের সমাজ যে ভাঙছে, আমাদের চিন্তাতে যে ঘূর্ণিস্রোত সৃষ্টি হয়েছে, তার মধ্যে মহত্তর সামাজিক সম্ভাবনা যারা দেখতে চান না, তাদের চিন্তা কিছুতেই সঠিক চিন্তা হতে পারে না। আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয়। এই শান্তিপ্রিয় মানুষগুলো ক্ষেপে উঠেছেন। তাদের পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, শরীরে স্বাস্থ্য নেই, রোগের ঔষধ নেই, জীবন এবং জীবিকার নিশ্চয়তা নেই। এসবের দাবিতে তারা ক্ষেপে উঠেছেন। সে সমস্তের ব্যবস্থা করা হোক, তারা আপনা থেকেই ঠান্ডা হয়ে যাবেন। যদি বলা হয় আমাদের মতো গরিব দেশে এত সবের একসঙ্গে নিশ্চয়তা বিধান করা এত সহজ নয়, তাহলে কথা দাঁড়াচ্ছে এদেরকে তুমি নিশ্চয়তা দিতে পারছো না, কিন্তু নিশ্চিতভাবে একটা শ্রেণী কিভাবে আরও ধনী হয়ে যাচ্ছে। এই ধনী হওয়ার নিশ্চয়তা তারা পেল কোথায়? ধনীদের টাকা কার ব্যাংকে জমা থাকে? ধনীদের কলকারখানায় কারা পাহারা দেয়, কারা খাটে? বিচারে ধনীদের কারা জিতিয়ে দেয়? যদি বলো আগে থেকেই এমন হয়ে এসেছে, ব্রিটিশ আমলেও এমন ছিল, এখনও এমন চলছে, করার কিছুই নেই, তোমার মন গড়া কথা। ব্রিটিশ আমলে ব্রিটিশ গভর্নর ছিল, পাকিস্তান আমলে পাকিস্তানি একনায়ক ছিল, আর আমাদের আমলে আমরা তোমাকে জিম্মাদার করেছি, এবং করেছি এই জন্যে যে ব্রিটিশ আমলের সমাজটাকে তুমি ভেঙে ফেলবে, পাকিস্তান আমলে সৃষ্ট আমলাতান্ত্রিকতার কাঠামো সম্পূর্ণ বদলে দেবে। তা না করে তুমি যদি সেই ব্রিটিশ এবং পাকিস্তানি আমলের প্রভুদের মতো ব্যবহার করো, তাদের সৃষ্ট আমলা এবং অনুচরদের নিজের চারদিকে বডিগার্ড করে রাখো, অথবা নিজে একদল অনুরূপ বানিয়ে নাও এবং কারণ অনুসন্ধান না করে উপযুক্ত সামাজিক প্রতিবিধান করার বদলে নিজেই হুঙ্কার ছাড়তে থাকো এবং নৈরাজ্যের শক্তি বাড়িয়ে তোলো, সেটা আমার জাতির সর্বাঙ্গীন বিকাশের পক্ষে ক্ষতিকর। এ কথা দ্ব্যর্থহীন ভাষাতে ঘোষণা করব। রাজনৈতিক সংগ্রামকে স্বাভাবিক পরিণতির দিকে এগিয়ে নেয়ার প্রয়োজনের সঙ্গে সংস্কৃতির সংগ্রামকেও এগিয়ে নিতে হবে। সুস্থ রাজনৈতিক সংগ্রাম ছাড়া সুস্থ সংস্কৃতি আশা করা যায় না। সুস্থ সংস্কৃতি সৃষ্টি করতে যারা আশা রাখেন, তাদের গৌণ কাজ হওয়া উচিত রাজনৈতিক সংগ্রামকে বিকশিত হতে সাহায্য করা। আমাদের দেশে অনেক প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব বর্তমানে বক্তব্যহীন হয়ে পড়েছেন। তার কারণ হালের রাজনৈতিক নেতৃত্বকে চরম ও পরম বলে মনে করা, সে সঙ্গে তাদের শাসন পদ্ধতিকেও মনের দিক থেকে সমর্থন করতে পারছেন না। তা করলে তারা বিবেকের কাছে অপরাধী হয়ে পড়েন। বিকল্প কোনো রাজনীতির কথা চিন্তা করতে পারেন না, যেহেতু তাদের অনেকেরই আমাদের দেশের জনগণের উপর বিশ্বাস এবং আস্থা খুবই অল্প। আসলে তাদের নিজেদের উপরেই বিশ্বাস নেই। এই আত্মবিশ্বাসের অভাবেই তারা ইচ্ছার বশেই হোক বা অনিচ্ছাই হোক সামরিক সরকার দ্বারা ব্যবহৃত হয়েছেন। এখন ব্যবহৃত হতে পারলে বেঁচে যান। কিন্তু এ ভিন্ন সময়। আমাদের দেশের প্রতিটি শ্রমিক, প্রতিটি কৃষক নিজের শক্তির মহিমা বুঝেছে। সে হাতে কলমে বুঝেছে তার বন্দুক নিক্ষিপ্ত একটি বুলেটের সঠিক আঘাতে একজন পাকিস্তানি সৈন্য মরেছে। তেমনি আমাদের দেশের প্রতিটি তরুণ দেশপ্রেমিক উপলব্ধি করেছেন তাদের চিন্তা ও কল্পনার বিস্ফোরণের মধ্যেই একটি পুরনো সমাজ ধসে যাচ্ছে, একটি নতুন সমাজ সৃজিত হচ্ছে। এই নতুন সমাজ সৃজনের পদ্ধতি থেকেই আমাদের দেশে আসবে নতুন সাহিত্যিক, নতুন কালের কবি, বৈজ্ঞানিক, দার্শনিক। উদ্ভব হবে ঝলমলে সব সাংস্কৃতিক ব্যক্তিত্বের। দেশটা যেন আমাদের নয়, অন্য কেউ অদৃশ্যভাবে এই দেশ শাসন করে। ঠিক রাজনৈতিক অর্থে বলছি নে, ভিন্ন ভিন্ন দেশের রুচি সংস্কৃতির দাসত্ব করি আমরা মনে মনে। অপরের খুশি এবং অপছন্দের মাপে আমরা গড়ে উঠি। আমাদের কোনো বিষয়ে জাতীয় কোনো দৃষ্টিভঙ্গি নেই। জাতীয় দৃষ্টিভঙ্গির অর্থে অন্ধ এবং অহংপুষ্ট স্বাদেশিকতা সর্বস্ব মনোভাবের কথা বলা আমাদের উদ্দেশ্য নিশ্চয়ই নয়। সভ্যতার মূল কথা, যা জীবন জড়বস্তুকে শাসন করে, পোষ মানায়। আমাদের প্রতিবেশীদের উপকরণ সংগ্রহ করে এই দেশে একটি সভ্যতা সৃজন করতে পারব,
এই বিশ্বাসে বলীয়ান মানুষের সংখ্যা আমাদের দেশে খুবই বিরল। তাই বিদেশ থেকে বৈদেশিক অর্থ সাহায্যের দিকে হাপিত্যেশ করে বসে থাকে যেমন, তেমনি বিদেশি জ্ঞান বিজ্ঞান শিল্প সংস্কৃতির সুফলটুকু ভোগ করেই আমরা মনে করি সুসভ্য হয়ে গেলাম। বিলেত দেশটা যে সত্যি সত্যি মাটির, থেকে না শিখলে গোটা জীবনে অজ্ঞই থেকে যেতে হয়। জ্ঞান সার্বজনীন, কিন্তু দেশে দেশে তার বিকাশ এবং প্রয়োগবিধি এক এক রকম। কিন্তু এই বোধটা আমাদের নেই, কেননা আমাদের অনুভূতি শক্তি খুবই ভোঁতা। তাই আমাদের শহুরে স্থাপত্যের দিকে তাকালে এক নিমেষে মনে পড়ে যায় এক এক খণ্ড বিলেত আমেরিকা আমাদের দেশে উড়ে এসে জুড়ে বসে গোটা দেশের উত্থান শক্তি রহিত করে রেখেছে। বিলেত আমেরিকায় স্থাপত্যকলা খারাপ কিংবা অবিকশিত বলার ইচ্ছে আদৌ আমাদের নেই, বরং আমরা বলতে চাই ওসব দেশে স্থাপত্যকলার প্রভূত উন্নতি হয়েছে। কিন্তু উন্নত স্থাপত্যের অনুকরণ করার মধ্যে আমাদের প্রকৌশলীদের মৌলিক শক্তির পরিচয় নেই। আমরা যে অনেক অনেক পশ্চাৎপদ তার প্রমাণ আমাদের সাধনা থেকে কোনো বৈজ্ঞানিক আবিষ্কার, আধুনিক কোনো দার্শনিক সূত্র, সমাজতাত্ত্বিক গবেষণা কিংবা অন্য কোনো রকমের কলা বা জ্ঞানের উদ্ভব হয়নি। অদূর ভবিষ্যতে যে হবে তার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। আমাদের এই দেশে মজার কথা হলো, যাদের এসব বিষয়ে ভাবার দায়িত্ব তারাই মানসিকভাবে বিদেশের দাস হয়ে পড়েন। বিদেশের ভালো কিছু গ্রহণ করার মধ্যে কোনো দোষ যে আছে তেমন কথা বলছি নে, কিন্তু বিদেশি সব কিছু আমরা দাসের মতো গ্রহণ করব না স্বাধীন মানুষের মতো গ্রহণ করব পুরোপুরি নির্ভর করছে আমাদের ইচ্ছার উপর। আমাদের ইচ্ছাটাও দেখতে হবে, এটি ব্যক্তিগত ইচ্ছা কি সামাজিক ইচ্ছা তার চারিত্র নির্ধারণ করাও প্রয়োজন। কোনো লোক রসায়নবিদ্যায় জ্ঞান লাভ করতে চাইলে জ্ঞান লাভ করতে পারেন, সেজন্য রসায়ন শাস্ত্রের গ্রন্থাদি পড়তে হবে। সেগুলো বাংলা ভাষাতে নেই, সেজন্য তাকে ইংরেজি, ফরাসি, জার্মান শিখতে হবে। এদেশে গবেষণাগার এবং উপযুক্ত শিক্ষক নেই, সেজন্য তাকে সেসব দেশে যেতে হবে। কিন্তু একটা জাতির যদি হাজার হাজার রসায়নবিদের প্রয়োজন পড়ে, তাহলে সকলকে প্রতি বছর জার্মানিতে, ফ্রান্সে, আমেরিকায়, রাশিয়ায় পাঠানো অসম্ভব। সে জ্ঞানে যেহেতু বিদেশিরা সাফল্য লাভ করেছেন, যে কোনো মূল্যে, যে কোনো শ্রমে, যে কোনো ত্যাগে এবং তিতিক্ষায় বাংলা ভাষায় নিয়ে আসতে হবে। বাংলাদেশে গবেষক এবং গবেষণাগার সৃষ্টি করতেই হবে। এই পদ্ধতিতেই জ্ঞানের সামাজিকীকরণ করা হয়। এ পর্যন্ত এদিক দিয়ে আমাদের দেশ এক পাও অগ্রসর হয়নি। আমাদের অর্থনীতির পণ্ডিতেরা হার্ভার্ড থেকে যে অর্থনীতি শিখে আসেন তার প্রয়োগ আমাদের দেশে সম্ভব নয়। অক্সফোর্ড থেকে যে সমাজতত্ত্বের পাঠ নিয়ে আসেন বাংলাদেশে তা অনেকটা মূল্যহীন। হার্ভার্ড অক্সফোর্ডের শিক্ষা দীক্ষা, গবেষণা ইত্যাদি অনেকটা ইংরেজ মার্কিন সমাজের অভিজ্ঞতা, উদ্দেশ্য, শক্তি এবং বাস্তবতা দ্বারাই নিয়ন্ত্রিত। বাংলাদেশে তা প্রয়োগ করা নানা কারণে অসম্ভব হয়ে পড়ে। তার ফলেই আমাদের পণ্ডিতেরা অনেক সময় বিদেশি বিদ্যার ভারবাহী পশুতে পরিণত হয়ে যান। যে বিদ্যার ফলিত প্রয়োগ নেই বা প্রয়োগের ক্ষেত্র অন্বেষণের ব্যাকুলতা নেই, সে শিক্ষিত মানুষও এক ধরনের ভারবাহী পশু। আমাদের দেশে অনেক দিন থেকে এ চলে আসছে এবং এখনও চলছে। তার কারণ এই শিক্ষিত শ্রেণীটি নানা দিক দিয়ে নিয়ন্ত্রিত করেছে আমাদের সমাজকে। তারাই রাজনীতির হর্তাকর্তা, তারাই জাতির ভাগ্য বিধাতা। নিজেরা বহাল তবিয়তে বেঁচে থেকে সমস্ত দেশের মানুষ মরুক, বাঁচুক, জাহান্নামে যাক কিংবা অশিক্ষিত থেকে যাক, তাদের কিছু আসে যায় না। আপন পাওনা গণ্ডা পেলেই তারা খুশি। এই সন্তুষ্ট শ্রেণীর অবিমৃশ্যতার দরুণই পাকিস্তানি ঔপনিবেশিক শাসন এত দীর্ঘকাল স্থায়ী হতে পেরেছে। জ্ঞানী শক্তি, এ অনুভূতি তাদের মন মানসে কদাচিৎ জেগেছে। তারা উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের লেজুর ছিলেন। তাদের মাধ্যমেই বিদেশি শোষকেরা এদেশের মানুষকে শোষণ করত
এবং তারা নিজেরাও প্রত্যক্ষভাবে শোষণ করতেন। তাদের নিজেদের প্রয়োজন মতো জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি সব কিছুর উদ্ভব হতে পারে। আমাদের মন মানুষ এত দীর্ঘকাল ধরে দাসত্ব করেছে যে তার হদিস আমরা নিজেরাও জানি নে। অসংখ্য বিদেশি জিনিসের মধ্যে কোনটা আমাদের জন্য উপযুক্ত, কোনটা অনুপযুক্ত, কোনটা প্রয়োজন, কোনটা অপ্রয়োজন, কোনটা খেতে ভালো হবে, কোনটা খেতে খারাপ হবে, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, সে ব্যাপারে আমাদের ধারণা করার শক্তিও নষ্ট হয়ে গেছে। আমরা জ্ঞানকে কতদূর সার্বজনীন করব, প্রযুক্তিবিদ্যার কী পরিমাণ প্রসার ঘটাব এবং ফলিত বিজ্ঞানের বিকাশ কতদূর নিশ্চিত করব, তার উপরেই নির্ভর করছে আমাদের স্বাধীনতার ভবিষ্যৎ। এসব যদি করা অসম্ভব হয়ে পড়ে, তাহলে নামে স্বাধীন হলেও কার্যত আমাদের দাস থেকেই যেতে হবে। অপরের বাঁধা ধরা চিন্তার মধ্যে আমাদের আবর্তিত হতে হবে। আমাদের নিজস্ব রুচি, নিজস্ব সংস্কৃতির যে নির্দিষ্ট কোনো আকার আছে, তা কোনো দিন দৃশ্যমান করে তুলতে পারব না। বাঙালি সংস্কৃতি বলতে যদি আদিকালের কোনো সমাজের চিন্তা চেতনায় আচ্ছন্ন থাকি বা তা আঁকড়ে ধরতে চেষ্টা করি, তাহলে আমরা সভ্য মানুষ হিসেবে স্বীকৃত হতে পারব না। ইতিহাসের ধারায় বাঙালি আজ যেখানে এসে পৌঁছেছে, সব কিছুকে স্বীকার করে নিয়ে, মেনে নিয়ে এই বৈজ্ঞানিক যুগে পৃথিবীর অপরাপর দেশের সঙ্গে তাল রেখে আমাদের মাটি, জল, হাওয়া যে আমাদের চরিত্রকে একটি নির্দিষ্ট ধাঁচে তৈরি করেছে, সেটি ফুটিয়ে তুলতে পারাটাই হবে আমাদের যথার্থ মৌলিকতার স্ফুরণ এবং সেটাই হবে আমাদের যথার্থ বাঙালিয়ানা। আজ এই দাস্য মনোভাবের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রয়োজন হয়ে পড়েছে। তা নইলে আমাদের স্বাধীনতা মিথ্যে হয়ে যাবে। কিন্তু এই মানসিক দাসত্বের বিরুদ্ধে বিদ্রোহের কাজটা হৈ হৈ করে হওয়ার কথা নয়। এতে প্রয়োজন সুন্দরতম ধৈর্য, মহত্তম সাহস, তীক্ষ্ণতম মেধা এবং প্রচণ্ড কুল ছাপানো ভালোবাসা, যার স্পর্শে আমাদের জনগণের কুঁকড়ে যাওয়া মানসিক প্রত্যঙ্গে আশা আকাঙ্ক্ষা জাগবে এবং সাহস ফনা মেলবে। আমাদের সমাজের দিকে তাকালে একই সঙ্গে লজ্জা, ঘৃণা এবং অসহায়তা বোধ না করে উপায় নেই। এই যুগে মানুষ চাঁদে গেছে, সমুদ্রের তলায় ডুবেছে, খেপা নদীর মাজায় বন্ধনী পরিয়ে ঊষর মরুভূমিকে শস্য শ্যামলা করেছে। নিষ্প্রাণ কঠিন আবরণ উপরে মানুষের কত কীর্তি, কত সম্মিলিত প্রয়াস, কত অসাধ্য সাধনের কাহিনী আমরা শুনে পাশ ফিরে ঘুমোই। অথচ আমরাও মানুষ, আমাদেরও হাত পা মাথা সব আছে, আমরাও সমাজে বাস করি, আমাদের রাষ্ট্র আছে, সরকার আছে, তবু আমাদের মানুষ হয়েও পশুর মতো জীবন কাটাতে হয়। আমরা গতর খাটিয়ে উৎপাদন করতে পারি নে, মাথা খেলিয়ে আবিষ্কার করতে পারি নে, বুক প্রসারিত করে ভাবতে পারি নে। আমাদের এই দেশে আমরা হাত পা যুক্ত মানুষ হয়েও বিকলাঙ্গ। চোখের সামনে আমাদের কত কিছু ঘটে যাচ্ছে, কত নতুন নতুন আবিষ্কারে সমৃদ্ধ হচ্ছে জ্ঞান বিজ্ঞানের ভাণ্ডার। সন্ধানীর স্বচ্ছ দৃষ্টিতে বিজলির রেখার মতো কত তত্ত্ব এবং তথ্য ঝিলিক দিয়ে ধরা পড়ছে। জ্ঞান বিজ্ঞানের এই বিরাট যজ্ঞে আমাদের কোনোই স্থান নেই। সমাজ ভেঙে সমাজ গড়ার এই মহান শক্তিমন্ত ক্রীড়ায় আমরা নীরব দর্শকও নই। নতুন সংগ্রামী মানবতার ললাটে বিজয় মুকুট পরাবার কাজে এক পা এগোই, তিন পা পিছিয়ে যাই। আমাদের সমাজে দৈব এবং দুর্দৈব রাজত্ব করছে। প্রবল পক্ষ দুর্বল পক্ষের উপর অত্যাচার চালাচ্ছে। গোটা দেশব্যাপী বিচারের বাণী নীরবে নিভৃতে অশ্রুপাত করছে। দয়া, মানবতা, প্রেম, করুণা এসব শব্দ এখন অন্তর্নিহিত ব্যঞ্জনা হারিয়ে ফেলেছে। শঠতা, মিথ্যাচার এবং প্রবঞ্চনা এ দেশের রাজনৈতিক আন্দোলনের মূলধন। তামসিক প্রবৃত্তির পরিচর্যা এ দেশের ধর্মীয় কর্তব্যের অঙ্গীভূত বিষয়। সাম্প্রদায়িক হাঙ্গামা এদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রবল পক্ষের স্থূল অসহিষ্ণু সাম্প্রদায়িকতা এবং দুর্বল পক্ষের নিষ্ক্রিয় বিদেশে সহানুভূতি যাঞ্চাকারী সাম্প্রদায়িকতা এ দেশের ঐতিহ্যিক সম্পত্তি।
আবার প্রবল পক্ষ এবং দুর্বল পক্ষ, হিন্দু মুসলমান দুয়ে মিলে দুর্বলতর পক্ষ মগ, হাজং, গারো, চাকমা প্রভৃতি সব উপজাতিদের বুকের উপর চেপে বসে আছে। আমাদের এই দেশে ধর্মের নামে রায়ট করে, জ্ঞানের নামে পণ্ডিত নামধারী মানুষেরা চাকরি করে, সত্য, সুন্দর এবং মঙ্গলের নামে কবি, সাহিত্যিক এবং চিন্তাশীল মানুষরা চাতুরালি করে, রাজনীতির নামে লোক ঠকায়, কুসংস্কার মানুষের মনে মনে বন রচনা করেছে, কাপালিক প্রবৃত্তির গোড়ায় জল ঢেলে সার দিয়ে রাজনীতির সেনাপতিবৃন্দ খেয়াঘাট পার হবার জন্য নিত্য নতুন চকচকে কৌশল রচনা করেন। হয়তো তারা নির্বাচনের খেয়া খুব সহজে ধুমধাম করে পার হয়ে যাবেন, কিন্তু তারপরও তো বাংলাদেশে মানুষ থাকবে। সে মানুষদের কি হবে? যাদের দেখে প্রাচীন যুগে চর্যাপদের কবি বলেছিলেন, হাঁড়িতে ভাত নেই তাই নিত্য উপবাস করতে হয়, এবং মধ্যযুগে চণ্ডীমঙ্গলের কবি বলেছেন, শিশু কাঁদে ওদনের তরে। বাংলাদেশে প্রাচীন এবং মধ্যযুগ যুগপৎভাবে অবস্থান করছে। এখনও হাঁড়িতে ভাত থাকে না, গেরস্থ নিত্যি উপোস দেয়। এখনও শিশু এক ফোঁটা দুধের জন্য আছালি পিছালি করে। সেই চাষা, সেই লাঙল, সেই বলদ, সেই সংস্কার, সেই ক্ষুধা, সেই রোগ, সেই অভাব, দুর্ভিক্ষ মনন্তর বাংলাদেশের ললাটে অক্ষয় লিখনের মতো অটুট হয়ে আছে। সব পর্যায়ক্রমে একের পর এক দর্শন দিয়ে যায়। বন্যা জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে যায়, ঝড় ঝঞ্ঝা ঘরদোর তছনছ করে ফেলে। বনের পশুরাও অনেক ভদ্র জীবনযাপন করে, তারপরেও বাংলাদেশের মানুষ বেঁচে থাকে। তাদের জীবনী শক্তি এত শক্ত। বাংলাদেশের নারী সমাজের কথা কয়ে লাভ নেই। ঊনবিংশ শতাব্দীর মনীষীবৃন্দ বাংলাদেশের নারীদের দুঃখ দুর্দশার কথা স্মরণ করে চোখের জল ফেলেছিলেন। এখন চোখের জলও ফুরিয়ে গেছে, তবু সে সহিষ্ণুতায় বাঙালি নারী স্বামী পুত্রের সংসার করে, সন্তান ধারণ করে এবং রোগ শোক মহামারীর আক্রমণ এড়িয়ে বাঁচিয়ে রাখে সন্তানকে। তা পারমাণবিক বিদ্যার চাইতেও দুরূহ এবং জটিল সাধনার বলেই সম্ভব। নারী মুক্তি, নারী জাগরণ, নারী আন্দোলন ইত্যাদি সব শব্দ কিষানের কুটিরে, জেলে, তাঁতি, ছুতোর, কামারের ভেঙে পড়া আট চালায় কেমন ইংরেজি শোনায় না? অনেকগুলো অভুক্ত সন্তান যেরকম করে জননীর স্তনের বোঁটা আকর্ষণ করে মারামারি কামড়াকামড়ি করে কিন্তু কারো পেট ভরে না, তেমনি আদিকালের উৎপাদন পদ্ধতি অনুসারে আদিকালের যন্ত্রপাতি নিয়ে কোটি কোটি মানুষ জমির উপর হুমড়ি খেয়ে পড়ে আছে। কারো ক্ষুধা মেটে না। এত মানুষের পেটের ভাত জোগাবার ক্ষমতা জমির নেই। তাই মানুষ আত্মধ্বংসী কলহে রত হয়। কিন্তু মানুষ যাবে কোথায়? আমাদের দেশে কল নেই, কারখানা নেই, বিশ্বজোড়া আমাদের কারবার তেজারতি কিছুই নেই। অদূর ভবিষ্যতে যে হবে তার কোনো সম্ভাবনাও নেই। তাই আমাদের জাতীয় পেশা ভিক্ষা। ফরেন এইডের দিকে আমরা হাপিত্যেশ করে চেয়ে থাকি। বিদেশি সাহায্য খেয়ে খেয়ে আমাদের হজম শক্তি অনেক গুণ বেড়ে গেছে। এক দেশের ভিক্ষা নেয়ার পর আরেক দেশের দিকে হাত বাড়িয়ে বাঙালি কাঙালি প্রবাদের সার্থকতা প্রমাণ করি। সেই বিদেশি সাহায্য আমাদের দেশের অতি খাওয়া লোকেরা উদরসাৎ করে, অভুক্তদের কাছে পৌঁছায় না। আমাদের জাতীয় মূলধন হতাশা, বেশি খাওয়া এবং একেবারে না খাওয়ার হতাশায় পীড়নে আমাদের সমাজ উত্থান শক্তিহীন। আমাদের সমাজে অফুরন্ত শক্তি এবং অনন্ত সম্ভাবনার আধার, অমৃতের পুত্র, অমৃতের সহোদর মানুষের জীবনই সবচাইতে ঘৃণিত, অবহেলিত এবং অনিশ্চিত। সর্বক্ষেত্রে জীবন লাঞ্ছিত, অবমানিত এবং নিগৃহীত হচ্ছে। পৃথিবীর কোনো দেশে মানুষ এমনই করে তারই ভাই মানুষের হাতে মার খায়, মার খেয়ে সহ্য করে? পৃথিবীর কোনো দেশে মানুষ শুভ বুদ্ধির প্রতি এমন কঠিন ব্যঙ্গ বিদ্রূপের বাণ নিক্ষেপ করে? পৃথিবীর কোনো দেশে মানুষের অধিকার মানুষ এমনই করে হরণ করে? পৃথিবীর কোনো দেশে মানুষের ভবিষ্যতের আশার মুকুল এমনই করে ঝরে যায়? অকাল জীবনতরু মরে যায়? কল্পনার পাখির পাখা অচল হয়? যদি কোনো দেশে হয়, সে আমাদের দেশ।
আমাদের প্রিয় কবি কল্পচোখে যার রূপ দেখে গান বেঁধেছেন সোনার বাংলা। দুনিয়ার সব কিছুর অদল বদল হয়ে গেছে, দেশে দেশে পালা বদলের পালা সূচিত হয়েছে, কিন্তু আমাদের সোনার বাংলা বালুচরে আটকে পড়া নায়ের মতো ঠায় দাঁড়িয়ে আছে। রাজা এসেছে, রাজা গিয়েছে, কত আন্দোলন গতিবেগ সঞ্চয় করে জল স্তরের মতো ফুলে ফুলে উঠল, কত নেতা এলেন গেলেন, কত আশা উদ্যম স্বপ্ন সাধনার অপচয় হলো, কিন্তু মানুষের ভাগ্য ফিরল না। এমনই দেশে বাস করি আমরা। রাগে দুঃখে ক্ষোভে অপমানে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হয়। অন্যায়ের ওপর ভিত্তি করে শাসক দল টিকে থাকে, আবার অন্যায়ের সাথে আপোষ করেই বিরোধী দল ক্ষমতা দখল করে। যতই ভাবি অসংখ্য মানুষের জীবন জীবিকা নিয়ে মুষ্টিমেয় মানুষের এই ছিনিমিনি খেলা, তার বুঝি কোনো অবসান নেই। শেষ পর্যন্ত কি ভিখারিই থেকে যাব? আমরা কি রাজনীতিতে প্রজ্ঞা এবং ভালোবাসার বদলে ফাঁকিবাজিই করে যাব? সরকারের নামে নির্যাতনই চলবে এদেশে? বিজ্ঞানের নামে বিদেশের সেকেন্ড হ্যান্ড যন্ত্রপাতি বিক্রয়ের ক্যানভাসের সৃষ্টি হবে? সামাজিকতার নামে তামসিক বৃত্তির চর্চা করব? সাহিত্যের নামে বাজে কথার আড়ত বানাবো? লোকহিতের মাঝে জুয়াচুরি করব? এক অদ্ভুত দেশে আমরা বাস করি, যে দেশের মানুষের সাবালক মস্তিষ্কের ফসল বিজ্ঞান এসেছে অনেক দিন আগে, কিন্তু মানুষের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে আমাদের দেশে ব্যর্থ হয়েছে বিজ্ঞান। বিজ্ঞান এসেছে বিলাসের উপকরণ হিসেবে, শোষণের হাতিয়ার হিসেবে। আমাদের দেশের জীবন সুখী এবং সুন্দর করার বদলে হতশ্রী এবং হতাশায় ভরিয়ে তুলেছে। আধুনিক মানববাদী শিক্ষা আমাদের দেশে এসেছে আমলা সৃষ্টির ফুসমন্তর হয়ে। পৃথিবীর অত্যগ্রসর সামাজিক বিপ্লব এবং রাজনৈতিক সংগ্রামের আগ্নেয় চেতনা আমাদের দেশের ঘাটে এসে টুকটাক বশীকরণ বিদ্যার আকার ধারণ করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমাদের জ্ঞানী গুণীজন, কবি সাহিত্যিক, শিক্ষক সাংবাদিকদের মন এসবে মোটেই খোঁচায় না। প্রতিটি সরকারের আমলে সকলে তাকে ঠুকে বলেন, খোদার দুনিয়ার এই অংশ আপনার সুশাসনে বহাল তবিয়তে চলছে। সমাজের তলা পর্যন্ত অবলোকন করে সারবান কিছু বলেছেন বা লিখেছেন এমন মানুষ আমাদের সমাজে নেই বললেই চলে। যাদের ভাবার দায়িত্ব, তাদের ভাবনা যন্ত্র বিকল। প্রয়োজন কত দূর, ঘা কত বড় সে বিষয়ে কোনো অনুভূতি নেই। একটি জাতি তার প্রয়োজন, অপ্রয়োজন, অজ্ঞতা, মূর্খতা ইত্যাদি নিয়ে ভাবতেই যদি না পারে, তার কিসের গণতন্ত্র? গালভরা নাম দিলে তো আর সমস্যার সমাধান হয়ে যায় না। ভিক্ষাজীবী পুঁজিবাদ, ভিক্ষাজীবী পরাধীনতা আর ভিক্ষা নির্ভর সমাজতন্ত্রে পার্থক্যটা কোথায়? সমাজতন্ত্রের মূল কথা মানুষকে ভেতর থেকে আত্মশক্তিতে আস্থাশীল করা, সৃজনী শক্তিতে এবং সহযোগিতায় বিশ্বাস করা, মানুষের সৃষ্ট সমস্ত কৃত্রিম বিভেদকে গুঁড়িয়ে ফেলে মানুষে মানুষে মিলনের পথ প্রশস্ত করা, সর্বপ্রকার দাসত্ব থেকে মানুষই সত্তা, যা সভ্যতার প্রাণবস্তু, তাকে সম্পূর্ণরূপে স্বাধীন এবং আপন ক্ষেত্রে স্থিত করা। বাংলাদেশে সে প্রক্রিয়াটি কি শুরু হয়েছে? বেতার, টেলিভিশন, সংবাদপত্রে বলা হচ্ছে হ্যাঁ শুরু হয়েছে, কিন্তু তাও অন্যান্য দেশের অন্ধ অনুকরণ করে বলা হচ্ছে, তার সঙ্গে বাস্তবের কোনো সংযোগ নেই। সমাজতন্ত্রের কবি কই, ভাবুক কই, চিত্রকর কোথায়? কোথায় মানুষে মানুষে ভেদাভেদ বিনাশকারী কুসুম সদৃশ কোমল বজ্রাদপি কঠোর মানবপ্রেমিক সংগ্রামী? কোথায় আত্মপর ভেদহীন জ্ঞান মিশ্রিত কর্মীর বাহিনী? এসব কিছুই নেই, তবু সংবিধানের ঘোষণাতে সমাজতন্ত্র এসে যাবে। সে ভারী আজব কথা। আজকের এই পরিস্থিতিতে আমাদের দেশের মানুষদের একটিমাত্র কর্তব্য হওয়া উচিত। সে যেখানে যে দেশকে ভালোবাসে, সংস্কৃতি ভালোবাসে, মানুষ ভালোবাসে, জ্ঞান ভালোবাসে, সকলে মিলে জ্ঞানের ভবিষ্যৎ, মানুষের সংস্কৃতির ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ সুন্দরভাবে রচনা করার কাজে সর্বশক্তি নিয়োগ করা। কতকগুলো বিষয়ে নিশ্চিত ধারণা নেওয়া প্রয়োজন। জ্ঞান মানব জীবনকে সুন্দর করে বলেই আকাঙ্ক্ষিত। সংস্কৃতিতে জীবনের আশা আকাঙ্ক্ষার স্পন্দন বাজে বলেই বরণীয়।
একটা দেশের আধারেই জ্ঞানের প্রসার, সাংস্কৃতিক অগ্রগতি, মানুষের উন্নতি হতে পারে। আন্তর্জাতিক ভিত্তিতেও সেসবের কল্পনা করা যায়, কিন্তু এ পর্যায়ে পৃথিবীর লিখিত ইতিহাসে আন্তর্জাতিক প্রচেষ্টায় এ জাতীয় প্রমাণ মেলে না। আন্তর্জাতিক সাহায্যের ওপর পুরোপুরি নির্ভর করে আমাদের ভাগ্য বদলানো সম্ভব নয়। আমাদের দাঁড়াতে হবে নিজেদের মেরুদণ্ডের ওপর, তাকাতে হবে নিজেদের দিকে, অনুসরণ করতে হবে নিজেদের সৃজনী শক্তিকে, কাজে লাগাতে হবে দেশের মানুষকে, জাগাতে হবে ঘুমন্ত শক্তি এবং প্রতিভাকে। বড়জোর বিদেশ থেকে প্রেরণা পেতে পারি, দৃষ্টান্তে উৎসাহিত হতে পারি, কিছু উপকরণও আনতে পারি। আমাদের দেশে আমরাই সব, যা কিছু করার আমরাই করব। সমস্ত কিছুর একটা ভিত্তি, একটা অবলম্বন প্রয়োজন। বাংলাদেশের যে নতুন সংস্কৃতির রূপরেখা আভাসিত হয়ে উঠেছে, সম্পূর্ণ ঐতিহাসিক প্রয়োজনে বাংলাদেশের জনগণের নতুন একটি সংস্কৃতি ক্ষেত্রের দিগন্ত উন্মোচন অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। তার বস্তুভিত্তি কি? সাহিত্য, বিজ্ঞান, দর্শন এবং অন্যান্য সুকুমার কলা অনুকূল পরিবেশ না পেলে গড়ে উঠতে পারে না। আশা করতে দোষ নেই, বাংলাদেশে অনতিবিলম্বে তেমন একটা পরিবেশ তৈরি হবে। কঠোর বাস্তবের দিকে না তাকিয়ে শুধুমাত্র আশাবাদ দিয়ে কোথাও কিছু ভালো কাজ হয়েছে তেমন প্রমাণ নেই। আমাদেরও বাস্তব অবস্থার দিকে দৃষ্টি নিক্ষেপ করার প্রয়োজন এসেছে। অন্যভাবে বলতে গেলে এরকম দাঁড়ায়, বাস্তব অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সোজাসুজি না তাকিয়ে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই। সংস্কৃতির বাহন পত্রপত্রিকা এবং নানা রকমের সাময়িকী। আজকে বাংলাদেশে বলতে গেলে কোনো পত্রপত্রিকা নেই যাতে তীব্র জীবনাবেগ, গভীর প্রাণ স্পন্দন, পরিণত চিন্তা কিংবা জনগণের কল্যাণ ভাবনার কোনো চিহ্ন ধারণ করে নিয়মিতভাবে প্রকাশিত হয়। তার ফলশ্রুতি এই হয়েছে, আমাদের এই দেশে মতামতের, ভাবের, অনুভূতির এবং জ্ঞানের চলাচল প্রক্রিয়া সম্পূর্ণরূপে রুদ্ধ হয়ে পড়েছে। পণ্ডিত সমাজ একেবারে সমাজের সঙ্গে বাস্তব সংযোগহীন হয়ে পড়েছে। আর পরিণত বুদ্ধি, জীবনের অভিজ্ঞতা এবং প্রগাঢ় জ্ঞানের অভিভাবকত্বে যে নতুন চিন্তার উন্মেষ হয়, প্রবীণের সস্নেহ প্রশ্রয়ে, ঋদ্ধ সমালোচনায় তরুণ তার সাধনার যে সার্থকতা অনুভব করে, তা একেবারেই হচ্ছে না। পণ্ডিতেরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, তরুণরা কোনো একটা লক্ষ্য ঠিক করতে পারছেন না বলে অনেক ক্ষেত্রে দিকভ্রান্ত হয়ে পড়েন, কর্তব্য নির্ধারণ করতে পারেন না। আমাদের দেশে বিভিন্ন সময়ে অনেকগুলো সাময়িক পত্র থাকলে পণ্ডিতেরা কিছুতেই বিচ্ছিন্ন থাকতে পারতেন না। তাদেরকে নেমে আসতে হতো, নানান বিতর্কের সম্মুখীন হতে হতো, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক নানা প্রশ্নে মতামত রাখতে হতো। পণ্ডিতবর্গের মতামতের ওপর নির্ভর করে গোটা সমাজে তর্কের তুফান ছুটত। জাতির মানস হ্রদে ঢেউয়ের পর ঢেউ খেলে যেত। এই দ্বন্দ্বে আমাদের সংস্কৃতির ভার জীর্ণ অংশ খসে পড়ত। শুধু প্রাণটুকু তরুণদের মন প্রাণ লালিয়ে তুলত। তারা কল্যাণের, সুন্দরের, সত্যের পথে হেলায় দুরূহ সাধনায় আত্মনিয়োগ করতে পারতেন। পাকিস্তান আমলে ঔপনিবেশিক সরকার চাইত না বাংলাদেশের পত্রপত্রিকার প্রসার হোক, বাঙালি সৃজনশীল কর্মে আত্মনিয়োগ করুক। তা করলে ভয় ছিল, বাঙালি শিল্প বিজ্ঞানে, সাহিত্য ইতিহাসে তার জাতির মানসযাত্রার ভঙ্গিটির সঙ্গে পরিচিত হলে একদিন স্বাধীনতা ঘোষণা করবে। এই আশঙ্কাবশত তারা বাঙালির সাংস্কৃতিক বিকাশ নানান দিকে ঠেকিয়ে রেখেছিল। সেই কারণে পাকিস্তানি আমলে উল্লেখযোগ্য সৃষ্টিধর্মী কোনো সাময়িক পত্রের জন্ম হয়নি। সমকাল জাতীয় যে দু একটা সাময়িক পত্রের দান এদেশের সংস্কৃতির বিকাশে স্মরণীয়, তাও কোনোদিন পাকিস্তানি সরকারের আরোপিত বিধিনিষেধের পরিপন্থী কোনো চিন্তাভাবনা করতে পারেনি। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিক থেকে শুরু করে বিংশ শতাব্দীর দ্বিতীয় কি তৃতীয় পাদ পর্যন্ত বাংলার সব রকমের অগ্রগতির বিষয় স্নিগ্ধ মস্তিষ্কে বিচার বিবেচনা করলে দেখতে পাব, বহতা নদীর মতো একটা না একটা সাময়িক পত্র জনমতকে শিক্ষিত করেছে,
নতুন চিন্তাধারার বিকাশ সাধন করেছে, নতুন প্রতিভা সৃজন করেছে। বাংলার সংস্কৃতির, রাজনীতির, সাহিত্য, বিজ্ঞানের যারা বরেণ্য পুরুষ বলে আমরা মনে করি, এই সকল সাময়িকপত্র না থাকলে তাদের কারও জন্ম হতো না, সে কথা বলাই বাহুল্য। ঊনবিংশ শতাব্দীর তত্ত্ববোধিনী পত্রিকা, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, প্রবাসী থেকে শুরু করে বিংশ শতাব্দীর তৃতীয় দশকের কল্লোল, পরিচয় প্রভৃতি পত্রপত্রিকা বাদ দিলে দেখতে পাব, যাদের দানে বাঙালি সমাজ উর্বরা হয়েছে, সমৃদ্ধ হয়েছে বাংলা সাহিত্য, রাজনীতিতে এসেছে বেগ, এই সাময়িক পত্রপত্রিকাগুলো পেছনে না থাকলে তাদের জন্ম সম্ভব হতো না। সাময়িক পত্রপত্রিকা বহতা নদীর মতো, আর সামাজিকভাবে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, দর্শনের আলোচনা আলো বাতাসের মতোই প্রয়োজনীয়। পৃথিবীর সব দেশেই দেখা গেছে নতুন যুগের সূচনা হওয়ার সময়ে, নতুন চিন্তাধারা বিকাশ লাভ করার সময়ে, নতুন সমাজ নির্মাণ করার প্রাক্কালে সমমনা মানুষেরা পরস্পর মিলিত হয়ে একে অপরের গুণাবলীর তারিফ করেছেন, দোষ দেখিয়ে দিচ্ছেন, পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রশস্ত করেছেন, একই লক্ষ্যে কাজ করার ভিত্তিভূমি প্রতিষ্ঠা করেছেন। অন্যান্য দেশের কথা বাদ দিয়ে বাঙালি সমাজের ঊনবিংশ শতাব্দীর কথাই ধরা যাক। রামমোহন রায় প্রতিষ্ঠিত আত্মীয় সভা থেকে ব্রাহ্ম ধর্মের সূত্রপাত। এই ব্রাহ্ম ধর্মের সমৃদ্ধির কারণও দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত তত্ত্ববোধিনী সভা। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারে প্রতিষ্ঠিত হিন্দু মেলাই উত্তরকালে নানাবিধ পরিবর্তনের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে ভারতের জাতীয় আন্দোলনের রূপ এবং আকার পেয়েছে। এমনকি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়েও বাংলাদেশের জেলায় জেলায় নানা সাংস্কৃতিক সম্মেলন হতো। সেসব সম্মেলনে নানা জাতীয় সমস্যার বিষয় অত্যন্ত আন্তরিকতা সহকারে হিতৈষণার বাণী গোটা দেশে ছড়িয়ে পড়ত। সারা দেশে জ্ঞানবিদ্যা চর্চার একটা হাওয়া আপনার থেকেই সৃষ্টি হতো। কিন্তু আমাদের বাংলাদেশে সেরকম কোনো কিছুই করা হয়নি। মাঝে মধ্যে কবিদের সম্মেলন, সাহিত্যিকদের অনুষ্ঠান সংবাদ কাগজে দেখা যায়, সেগুলো ব্যয়বহুল হোটেলে অথবা জনগণের দূরধিগম্য কোনো স্থানে। এ জাতীয় অনুষ্ঠানের আয়োজন করে লেখক সাহিত্যিকেরা সমাজে প্রমাণ করতে চান তারাও দামি লোক। কিন্তু যে মনোবৃত্তির কারণে গোটা দেশ এবং দেশের মানুষের দিকে পিঠ দিয়ে এই ধরনের সভার আয়োজন করা হয় তা অত্যন্ত সংকীর্ণ, তাই নিন্দনীয়। যুক্তফ্রন্ট সরকারের আমলে কাকমারিতে একটা সাহিত্য সম্মেলনের কথা শুনেছি। এই সুদীর্ঘ সময়ের পরিসরে আর ওই জাতীয় সভা বা অনুষ্ঠানের আয়োজন হয়নি। তাছাড়া রবীন্দ্রনাথ পড়বেন কি পড়বেন না, বর্ণমালার সংস্কার হবে কি হবে না ইত্যাদি বিষয়ে পণ্ডিতজনেরা সব ক্ষুদ্র আকারে হলেও নিজেরা একত্রিত হয়েছেন, মতামত রেখেছেন এবং গোটা জাতির কাছে এই গ্রহণ বর্জনের কথা স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলো আত্মরক্ষামূলক, আত্মবিকাশের কিছু নেই। সামরিক সরকারকে খুশি করার জন্য সরকারি উদ্যোগে অনেক সভা সমিতি হয়েছে, সেগুলোতে আমাদের সংস্কৃতির বিরোধী ব্যক্তিবৃন্দই বক্তা এবং সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। জনগণ ওসব উদ্যোগ আয়োজনকে সবসময় ঘৃণার চোখেই দেখেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উচিত ছিল নানা বিষয়ে অনেকগুলো সাময়িক পত্রের আত্মপ্রকাশ, কিন্তু তা হচ্ছে না। বিনিময়ে কলকাতার পত্রপত্রিকা এসে আমাদের বাজার ছেয়ে ফেলেছে। আমরা কলকাতার পত্রপত্রিকা আসার বিরোধী নই, কিন্তু কলকাতার পত্রপত্রিকার আমাদের বাজারে এই একাধিপত্য মারাত্মক। তার দুটি কারণ। প্রথমত, কলকাতার পত্রপত্রিকাগুলোতে যে ধরনের চিন্তা চেতনার প্রকাশ পায় এবং যে ধরনের সমাজ আদর্শের ছবি তুলে ধরে, সে ধরনের সমাজ আমাদের জনগণের স্বার্থবিরোধী। তাই এক ভাষাভাষী অঞ্চল হলেও আমাদের সমস্যা এবং পশ্চিম বাংলার সমস্যার ধরনটি এক নয়। দ্বিতীয়ত, ও দেশের সব পত্রপত্রিকা ব্যাপক হারে আমাদের দেশে আসতে থাকলে
আমাদের দেশে সাময়িক পত্রের জন্ম এবং বিকাশ অনেক কারণে বিঘ্নিত হবে। আমাদের প্রতিভাবান এবং প্রতিশ্রুতিবান লেখক সাহিত্যিকেরা পূর্ব সংস্কারের বশে কলকাতার কাগজে লেখা প্রকাশ করবেন এবং কলকাতার কাগজগুলো বাজার রাখার কারণ হিসেবে কিছু সংখ্যক লেখকের লেখা প্রকাশ করবেন। তার ফল দাঁড়াবে আমাদের দেশে চিন্তা সমৃদ্ধ সৃষ্টিধর্মী কাগজের প্রকাশ বিলম্বিত হবে। আমাদের সব সমস্যা তো আর কলকাতার কাগজে আলোচিত হতে পারে না, কারণ কলকাতার নিজস্ব সমস্যা রয়েছে। আমাদের সাময়িকী আমাদের নিজেদের জন্ম দিতে হবে এবং আমাদের লেখক নিজেদের সৃষ্টি করতেই হবে। প্রথম দিকে হয়তো আমাদের লেখকেরা অপূর্ণ থেকে যাবেন, প্রচেষ্টা আন্তরিক এবং শক্তিমন্ত হলে সে অভাব কাটিয়ে উঠতে পারবে। নবজন্মের সময় সব দেশে তো এমনই হয়েছে। কিন্তু কলকাতার সঙ্গে ভাবের আদান প্রদান, মতের বিনিময় পুরোপুরি চালু রাখা প্রয়োজন। সঙ্গে সঙ্গে কলকাতার যে সমস্ত কাগজ যেমন দেশ, আনন্দবাজার, অমৃতবাজার, যুগান্তর, জলসা ইত্যাদি আমাদের দেশে ব্যাপক হারে চলছে, সেগুলোর দিকে সন্দেহের চোখে না তাকিয়ে উপায় নেই। কেননা সে সকল কাগজের একমাত্র লক্ষ্য কাটতি, টাকা উপার্জন ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। কিন্তু আমাদের দেশে একটি নতুন সমাজ আদর্শ, একটি নতুন সংস্কৃতি সৃজনের প্রয়োজন অপরিহার্য হয়ে পড়েছে। শুধু লোকরঞ্জনের অভিপ্রায়ে যে সকল কাগজ, সেগুলো বেশি পড়লে আমাদের জনগণের চিন্তা থিতিয়ে যাবে। একইভাবে বিদেশি যে সকল যৌন পত্রপত্রিকা, হালকা গোয়েন্দা বই আমাদের দেশে আসে, সেগুলোর প্রসারও রোধ করতে হবে। ভাবতে অবাক লাগে, বিজ্ঞানের জার্নাল, দর্শনের বই আমাদের বই বিক্রেতারা আনে না, আনে নোংরা বই। সরকারের ওপর নির্ভর করে বিশেষ লাভ হবে বলে মনে হচ্ছে না, কারণ সরকার ইতোমধ্যে যে সকল নীতি নির্ধারণ করেছেন তাতে নতুন চিন্তার প্রসারের স্থান নেই বললেই চলে। সরকার এমনভাবে প্রেস ট্রাস্টের কাগজগুলো, রেডিও, টেলিভিশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ নিয়ন্ত্রণ করছেন, তাতে স্বাধীন চিন্তা, যা সমস্ত জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্যের প্রাণবস্তু, তার কোনো স্থান নেই। সুতরাং সে সকল পত্রপত্রিকা থেকে জাতির জন্য মঙ্গলকর কিছু বেরিয়ে আসবে আশা করা অবান্তর। তেমনি সরকারি উদ্যোগে যে সকল সাহিত্য সভার অনুষ্ঠান হচ্ছে, তাতে নতুন সংস্কৃতি সৃজনের উত্তাপ বিকিরণের বদলে তোষামোদ এবং আমলাতান্ত্রিকতাই প্রাধান্য পাচ্ছে। কিন্তু সরকার তো আর দেশ নয়, এ সরকার খারাপ করলে টিকতে পারবেন না, জনগণ নতুন সরকার আনবেন। সুতরাং জনগণেরই দায়িত্ব সাময়িক পত্র প্রকাশ এবং ঘন ঘন সাংস্কৃতিক সম্মেলন, ঘরোয়া বৈঠক ইত্যাদি অনুষ্ঠান করে সাহিত্যের উন্নতি সাধন করা এবং সংস্কৃতির নতুন দিগন্ত উন্মোচিত করা। আমরা দুধের স্বাদ ঘোলে মেটাবার চেষ্টা করছি। আমাদের সব দিকে উদ্ভাবনী শক্তির উদ্বোধনের বদলে আমরা অপরের অনুকরণ করে আত্মপ্রবঞ্চনা করছি। ভালো জিনিস অনুকরণ করার মধ্যে দোষের কিছু নেই, কিন্তু অন্ধ অনুকরণটা কি কখনো ভালো? যে সমাজে আমাদের পিতৃপুরুষেরা জীবন অতিবাহিত করেছেন, যে সমাজে পাকিস্তানি এক নায়কেরা চুটিয়ে রাজত্ব করেছে, তার কাঠামোটা তো ভেঙে গেছে। যে মূল চিন্তার উপর আমাদের সমাজকে জোর করে স্থির রাখা হয়েছিল, তা ফেটে চৌচির হয়ে গেছে। এখন আমাদের নতুন মূল চিন্তা সৃষ্টি করার এবং সে অনুসারে গোটা সমাজকে ঢালাই করার সময়। এখন কথা দাঁড়ালো যে নতুন সমাজ সৃজনের তাগিদ সমাজের গভীর থেকে সঞ্চারিত হয়েছে। গণমানুষের জীবনের দাবি, যাকে প্রায় অবশ্যকরণীয়ের পর্যায়ে নিয়ে এসেছে এবং যা বাংলাদেশের ঐতিহাসিক অহং বা হিস্ট্রিক ইগোর অভ্যুদয়ের শামিল, তার দিকে মনোযোগ দেব নাকি বিদেশের দিকে তাকিয়ে তাদের সাফল্যে আত্মহারা হয়ে আনন্দে বগল বাজাবো, সেটা স্থির করা আমাদের মৌলিক এবং প্রাথমিক কর্তব্য। রাশিয়া আমেরিকার মানুষ চাঁদে গেছে। রাশিয়ার শ্রমিকরা জারতন্ত্রের উচ্ছেদ সাধন করে মেহনতি মানুষের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ নির্মাণ করেছে। তেমনি করেছে অপরাপর সমাজতন্ত্রী দেশের মানুষ। এসব সংবাদে আমাদের জন্য শুভ সংবাদ বয়ে এনেছে।
মানুষ আত্মবিশ্বাসে উদ্ভাবনী শক্তির ব্যবহার করতে পারলে অসম্ভবকে সম্ভব করতে পারে, গ্রহান্তরেও যাত্রা করতে পারে। যারা চাঁদে গেছে তারাও মানুষ, আমাদেরই স্বজাতি। তাদের বিজয়ে আনন্দিত হওয়ার অর্থ হল, যেহেতু আমরাও মানুষ, চেষ্টা করলে হয়তো আমরাও কোনোদিন দুরূহ সাধনায় সিদ্ধিলাভ করতে পারব। তেমনি শ্রমিক শ্রেণীর বিজয়ে আমরা আনন্দিত হই এই কারণে, আমাদের মতো যেসব দেশে দৈব দুর্দৈব রাজত্ব করত, মুষ্টিমেয় মানুষ সমাজের অধিকাংশ মানুষকে শাসন এবং শোষণ করত, জনগণ তাদের দুঃখ দুর্দশাকে বিধিলিপি মনে করে অপমান আর লাঞ্ছনা সহ্য করত, তারা একযোগে দাঁড়িয়ে শোষক শ্রেণীর হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে নিজেরাই মালিক হয়েছে সব কিছুর, এবং সে সঙ্গে শোষক শ্রেণীর পোষিত বিশ্বাস সংস্কার সব ঝেঁটিয়ে তাড়িয়ে মানুষের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত বিশ্বাস এবং ধারণাকে সমাজের মর্মকেন্দ্রে স্থান দিয়েছে। এই দৃষ্টান্তে আমাদের আনন্দিত এবং উৎসাহিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, কারণ আমাদের দেশের মানুষ যদি চায়, তারাও অনুরূপ আরেকটি বিপ্লব আমাদের দেশে সম্পন্ন করতে পারে। যেহেতু সামাজিক বিপ্লব সমাজবিজ্ঞানের এবং রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত একটি বিষয়, নিপীড়িত শ্রেণী যদি বিপ্লব সাধন করতে চায়, তাহলে অবশ্যই ধারাবাহিকভাবে বিপ্লবের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাদের দেশের প্রগতিশীল বুদ্ধিজীবীদের কর্তব্য হওয়া উচিত আমাদের জনগণের মধ্যে ইতিহাসের এই গতিধারাটির বোধ চালিয়ে দেয়া, এবং যে সকল সংস্কার বিশ্বাস ইতিহাসের স্বাভাবিক গতিপথে বাধা রচনা করে, সে সকল প্রতিবন্ধক অতিক্রম করবে কি করে তার বিষয়ে ওয়াকেবহাল করা, মানুষের বোধকে উন্নত করা, রুচিকে পরিশীলিত করা, সংগ্রামী মানবতার প্রতি মানুষকে শ্রদ্ধাশীল এবং কায়িক মানসিক শ্রমের প্রতি যত্নশীল করে তোলাই এ পর্যায়ে আমাদের বুদ্ধিজীবীদের কাজ। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের দেশের কোনো কোনো বুদ্ধিজীবীকে বলা হয় আমেরিকার মানুষ, কাউকে রাশিয়ার, কেউ চীনের, কেউ ভারতের এবং কেউ বা পাকিস্তানের। এদের অনেকের সম্বন্ধে পরিষ্কার ভাষায় বলে দেয়া যায় দালাল। শুধু অর্থের জন্যেই বিদেশি শক্তির দালালি করে, কিন্তু সকলে এই হীন অর্থে দালাল নন। যদি বা দালালি করেন, সে সম্বন্ধে নিজেরাও বিশেষ সচেতন নন, কারণ তারা মানুষের মুক্তির আদর্শে বিশ্বাসী। স্থূল লোভের কারণে বিদেশি শক্তির হয়ে কাজ করেন, বিশ্বাস করতে কষ্ট হয়। তাদের অনেকে অন্ধভাবে চীন, রাশিয়া প্রভৃতি দেশের সব কিছুকে এ কারণে সমর্থন করেন যে ওসব দেশে সমাজ এমন করে ঢালাই করে ফেলেছে জনগণ, সেখানে মানুষে মানুষে সমতার আদর্শ অনেকাংশে বাস্তবায়িত হয়েছে। এই মুগ্ধতাই তাদের অন্ধতার কারণ। সেখানে মানুষে মানুষে সমতার আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে, এ কথা সত্য, কিন্তু তাতেও ভেবে দেখলে আমাদের পুলকিত হওয়ার খুব বেশি প্রয়োজন নেই, কারণ আমাদের কাছে সবচেয়ে যেটা প্রত্যক্ষ, যেটা খাঁটি, সে হলো আমাদের দেশ এবং দেশের মানুষ। এই দেশ বহির্ভূত মানসিক আনুগত্যের চাইতে ক্ষতিকর আর কিছু নেই। একটি দৃষ্টান্ত দিলে বিষয়টি পরিষ্কার হবে। খিলাফত আন্দোলনের সময়ে ভারতবর্ষের মুসলমানেরা একাট্টা হয়ে ব্রিটিশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তুর্কির খলিফার রাজত্ব রক্ষা করার দাবিতে। সেই দিক দিয়ে বিচার করলে দেখা যাবে গোটা খেলাফতের ব্যাপারটাই ছিল অবৈজ্ঞানিক, দেশ বহির্ভূত এবং না ধর্মী আন্দোলন। কার্যকালে দেখা গেল খলিফাকে খেদিয়ে দেশ থেকে বের করে দিয়ে মোস্তফা কামাল পাশা এক নবযুগের সূচনা করলেন। সে সময়ে মুগ্ধ দৃষ্টিতে মুসলমানেরা যেমন ওসমানীয় সাম্রাজ্যের রাজধানীর দিকে তাকিয়ে থাকতেন, তেমনিভাবে প্রগতিশীল বলে কথিত বুদ্ধিজীবীরা সমাজতান্ত্রিক দেশসমূহের রাজধানীগুলোর দিকে তাকিয়ে থাকতেন। যদিও এই দুই মোহমুগ্ধতার মধ্যে কিছুটা গুণগত পার্থক্য অবশ্যই রয়েছে। অনেকে ভেবে দেখতে রাজি নন যে সমাজতান্ত্রিক দেশসমূহের সমাজতন্ত্রের প্রচারের চাইতেও আরও বেশি কিছু সমস্যা রয়েছে। তাদের খেয়ে পড়ে বাঁচতে হয়, গৃহ এবং বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে হয়, অপরের সঙ্গে কারবার তেজারতি করতে হয়, এবং তদুপরি তাদের পররাষ্ট্রনীতি বলে যে একটা জিনিস আছে, সে বিষয়ে আদৌ ভেবে দেখার প্রয়োজন বোধ করেন না।
আজকের সোভিয়েত রাশিয়া এবং চীনের পররাষ্ট্রনীতির কথাই ধরা যাক। দুটি দেশের বর্তমান পররাষ্ট্রনীতির মধ্যে এমন অনেক কিছু রয়েছে যার সঙ্গে জারদের এবং চীনা সম্রাটদের অনুসৃত নীতির সঙ্গে মিল বর্তমান। তাদের আমরা যতদূর সমাজতন্ত্রের প্রসার প্রচারের বন্ধু মনে করি, আসলে তাঁরা ততটা নন। গভীরভাবে বিচার করলে দেখা যাবে ও সমস্ত দেশ জাতীয় স্বার্থকেই সবসময়ে প্রাধান্য দিয়েছে। কিন্তু আমাদের দেশের কতিপয় বুদ্ধিজীবী এ বিষয়টি বুঝতে চান না। বড়লোকেরা গরিব অহংকারী আত্মীয়ের মতো। তারা সমাজতান্ত্রিক দেশের সমর্থক, সে গর্বে দেশের মাটিতে পা ফেলেন না। তাদের জন্য দুঃখ করা যায়, করুণা করা যায়, কিন্তু ওই বিদেশাভিমুখিতা যদি ব্যাপক হয় তাহলে আমাদের দেশের সমাজ পরিবর্তনের কাজটি বিলম্বিত হবে। তাই সমাজতান্ত্রিক দেশের যে সংস্কৃতি, তা সে সকল দেশের সমাজ বাস্তবতার ফসল। তারা সমাজ ভেঙে নতুন সমাজ প্রতিষ্ঠা করে নতুন সংস্কৃতির সৃষ্টি করেছে। প্রতিটি সমাজের মানুষকেই তার নিজের সমাজ পরিবর্তন করে গড়তে হয় নিজেদের সংস্কৃতি। যা কিছু আমরা রক্ত দিয়ে, প্রাণ দিয়ে, চিন্তা দিয়ে, স্বপ্ন দিয়ে সৃষ্টি করিনি, তাতে আমাদের অধিকার নেই। এই সংস্কৃতিতে অধিকার বোধটি গভীর নয় বলেই আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী নিজের দেশের ইতিহাসের বদলে চীন রাশিয়ার ইতিহাস মুখস্থ করে। আসলে এটাও একটা পলায়নী মনোবৃত্তি। এই পলায়নী মনোবৃত্তি থেকেই রাজনীতি সংস্কৃতিতে লেজুর বৃত্তির জন্ম। আগে আমরা লেজ না মাথা সেটিই ঠিক করতে হবে। মহামতি লেনিন শ্রমিক শ্রেণীর বন্ধু, কথাটি সত্য। কিন্তু জার্মানির মানুষের তো তা দিয়ে কোনো লাভ হয়নি। জার্মানিতে হিটলার এসে বসেছিল, জার্মানির শ্রমিকরা কিছুই করতে পারেনি। কারণ জার্মানির শ্রমিক শ্রেণী, জার্মানির রাজনৈতিক আন্দোলন জার্মান লেনিন সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। তেমনি আমাদেরও চীনা লুসুন কিংবা রাশিয়ান গোর্কি দিয়ে চলবে না। আমাদের চাই নিজেদের মানুষ, আমাদের গণসংগ্রামের উত্তাপ থেকে জন্ম হবে যাদের। আমাদের দেশে একটি রেনেসার লক্ষণ জীবনের নানা ক্ষেত্রে দৃশ্যমান হয়ে উঠেছে। কি সংস্কৃতি চিন্তায়, কি রাজনীতিতে, এমন কতিপয় লক্ষণ এরই মধ্যে স্পষ্ট হয়ে ফুটে বেরিয়েছে। পূর্বের যুগে তা ছিল সুপ্ত, চিন্তাবিদদের চিন্তা এবং স্বপ্নিকদের স্বপ্নের বিষয়। যেহেতু পুরনো সমাজের গর্ভ থেকে নতুন একটা সমাজ জন্ম নেয়ার বেদনা এখন তীক্ষ্ণভাবে অনুভূত হচ্ছে, তাই নতুন এবং পুরাতনের মধ্যে সংঘাতটাও তীব্র আকার ধারণ করেছে। এই সংঘাত শুধুমাত্র পাকিস্তানি সংস্কৃতি এবং পাকিস্তানি আমলের সমাজের সঙ্গে এবং কৃষিভিত্তিক অনগ্রসর বাঙালি সমাজের মধ্যে সীমিত নয়। আবাহমানকালের ঐতিহ্যভিত্তিক স্থবিরপ্রায় বাঙালি সমাজ এবং সংস্কৃতির সঙ্গে আন্তর্জাতিকতা অভিমুখী বাঙালি সমাজ সংস্কৃতির সংঘাতটাও বড় বেশি মুখিয়ে উঠেছে। শেষোক্ত সংঘাতটাকে বাঙালি জনগণের মুক্তি সংগ্রামী সুনির্দিষ্ট আকার দান করেছে এবং সঞ্চারিত করেছে তাতে বেগ আর আবেগ। নিজেদের কিছুকে অস্বীকার না করে বিশ্বের যা কিছু মহিয়ান গরিয়ান তা গ্রহণ করা এবং একই সঙ্গে নিজেদের যা কিছু অস্বাস্থ্যকর এবং জীবন বিরোধী মনে হবে বর্জন করার মধ্যেই আমাদের জাতীয় রেনেসার ভবিষ্যৎ সংগুপ্ত রয়েছে। রেনেসার মূল কথা মানুষের জীবন সম্পর্কিত সমস্ত বিষয়ের নতুন মূল্যায়ন এবং বাস্তবসম্মত উপায়ে কি ব্যক্তিক জীবনে কি সামাজিক জীবনে স্বীকার করে নেয়া। এই কাজটিতেই প্রয়োজন জ্ঞানের। যখনই আমাদের সমাজে স্বীকৃতি পাবে জ্ঞানী শক্তি, তখনই আমাদের দেশে সম্ভাবিত হয়ে উঠবে একটি রেনেসা। সমাজের মুখ্য অংশে জ্ঞানের শাসন প্রবর্তিত হওয়ার পূর্বশর্ত একটি সুষ্ঠু রাজনৈতিক পদ্ধতি, যা ব্যক্তির অন্তজীবনের মহিমা এবং তার ব্যক্তিত্বের অনন্যতা স্বীকার করবে। একই সঙ্গে সামাজিক জীবনের দাবির প্রতি সচেতন থাকবে। এই ধরনের একটি রাজনৈতিক পদ্ধতি সৃষ্টি করার কাজ সহজসাধ্য নয়, বিশেষত আমাদের এই দেশে। তার কারণ আমাদের মানুষ অশিক্ষিত এবং কুশিক্ষিত। কুসংস্কারে তাদের চিন্তা চেতনা আবদ্ধ। দেবতা পুজোর মতো ব্যক্তি পুজোয় তারা অভ্যস্ত।
সাম্প্রদায়িকভাবে ছাড়া অনেক চিন্তাও তারা করতে পারেন না। সুতরাং এই দেশে মামুলি অর্থে যাকে আমরা রাজনীতি বলি, তাই দিয়ে মানুষের চরিত্রের আমূল সংস্কার সাধন করে একটি সুষ্ঠু রাজনৈতিক পদ্ধতি নির্মাণ করার কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা সম্ভব নয়। ইজমের পর ইজম আসতে পারে, থিওরি আর থিওরির জঙ্গলে মানুষের চিন্তাভাবনা দিক চিহ্নহীন হয়ে পড়তে পারে, কিন্তু মানুষের স্বভাব এবং চিন্তাধারা পরিবর্তন হবে না। মানুষের চিত্তবৃত্তির উন্নতি সাধন না করে, তার বুদ্ধিবৃত্তিতে পরিশীলন না এনে, জ্ঞানের আগুন বুকে না জ্বালিয়ে তাকে একটা সমাজ ভেঙে আরেকটা সমাজ নির্মাণের কাজে ঠেলে দেওয়াও এক ধরনের জবরদস্তি। শেষ পর্যন্ত জবরদস্তি পশুর সমাজে চললেও মানুষের সমাজে চলে না। আজকে যে সকল রাজনৈতিক দল বোধ বুদ্ধিহীন উপায়ে মানুষকে বিপ্লবের মায়া কানুনের দিকে ঠেলে দিতে চাইছে, তারা হয়তো মিথ্যা বলছে অথবা সমাজে জবরদস্তির রাজত্ব কায়েম করতে চাইছে। দুটোই যে ব্যর্থ হবে, ব্যর্থ হতে বাধ্য, সে কথা বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। সামাজিক বিপ্লবের পূর্বশর্ত সমাজের মুখ্য অংশে জ্ঞানের শাসন প্রতিষ্ঠিত করা। মানুষ তার পূর্বপুরুষ মানুষের কাছে যা কিছু পেয়েছে তার মধ্যে জ্ঞানই সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই জ্ঞান প্রয়োগ করে তার যৌথ জীবন কিভাবে সে চালাবে, এরকম চিন্তা এবং কর্মে সে যদি উদ্দীপিত হয়ে না ওঠে, তাহলে কেন সে বিপ্লব করতে যাবে? মানুষ কি কখনো স্বেচ্ছায় সন্ত্রাসের রাজত্ব সৃষ্টির কাজে অংশগ্রহণ করতে পারে? কিন্তু মানুষের প্রচেষ্টা এবং চিন্তা সত্ত্বেও অনেক সময় নিজেদের শক্তি ও দুর্বলতা কোথায় জানতে পারে না। লোকচরিত্রের রহস্য বুঝতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে থাকে। তাই তারা ভাবে এক, কিন্তু কার্যক্ষেত্রে হয়ে যায় ভিন্ন। করতে চায় একরকম, কিন্তু হয়ে যায় অন্যরকম। তাই প্রতিটি সামাজিক বিপ্লবকে সুষ্ঠুভাবে প্রবাহিত করার জন্য মানুষের মননশীলতার পরিবর্তন সাধন সম্ভব নয়। তাই প্রতিটি রাজনৈতিক বিপ্লবের সঙ্গে সঙ্গে একটা মানস বিপ্লবেরও প্রয়োজন অনিবার্য হয়ে পড়ে। বাংলাদেশে বর্তমানে যে মানস বিপ্লবের প্রয়োজন অমোঘ হয়ে উঠেছে, তার স্বরূপটি কী হবে সে বিষয়ে একটা প্রাথমিক ধারণা নেয়া অবাস্তব হবে না আশা করি। পাকিস্তানি আমলে পাকিস্তানি শাসকেরা ইসলাম, মুসলমান, কোরআন এবং হাদিসের নামে এমন কতিপয় ধারণা চালু করেছিল যেগুলোর পেছনে কোনো বাস্তব সত্যের স্বীকৃতি নেই। পাকিস্তান ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে রাতারাতি যে ধারণাগুলোও চলে যায়নি, বরঞ্চ অবস্থা দৃষ্টে মনে হচ্ছে মানুষের মনের মধ্যে তার শিকড়ও অনেক দূর বিস্তৃত। সে ধারণাগুলোর অযৌক্তিকতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখাতে হবে। সেগুলো যে জীবন বিরোধী, সভ্যতা বিরোধী, আমাদের জনগণের সামনে তা প্রমাণ করতে হবে। পাকিস্তানিদের দ্বারা প্রবর্তিত সমস্ত ধারণা অবৈজ্ঞানিক, সমস্ত আইন কানুন পদ্ধতি তৎকালীন পূর্ব বাংলাকে উপনিবেশ রাখার জন্যই প্রয়োগ করা হয়েছে এবং যা মানুষের মনে গভীর ছাপ রেখেছে, তার অশুভ প্রভাব থেকে মানুষের মন এবং চেতনাকে সৃষ্টিশীল উপায়ে মুক্ত করতে হবে। আবার যারা সনাতন বাঙালিয়ানার বড়াই করেন, কম জীবনের গুণগান করেন, অনগ্রসর সামন্ত ভিত্তিক কৃষি সভ্যতার ঢিলেঢালা মন্থর জীবনের মূল্য চিন্তার প্রশংসায় পঞ্চমুখ, তারাও বাঙালি সমাজ এবং সংস্কৃতির গতিকে পশ্চাৎমুখী করতে চান। তার অর্থ হল বাঙালির ঐতিহাসিক অভিজ্ঞতাকে অস্বীকার করা। বাংলাদেশও যে ভূগোলের একটা চিহ্নিত অংশ, সে সত্যের অপলাপ করা। বাংলার জনগণ যে পৃথিবীর জনগণের একটা ভগ্নাংশ, এই দিবালোকের মতো সত্যকে অস্বীকার করা। বস্তুত আমাদের মন মানসে বর্তমানে দুই ধরনের অন্ধতা বর্তমান। একটি পাকিস্তানি শাসক গোষ্ঠী কর্তৃক আরোপিত অন্ধতা, অন্যটা স্বেচ্ছা অন্ধতা। আমাদের এক শ্রেণীর বুদ্ধিজীবী এরকম বুঝিয়ে থাকেন যে বাংলা ভাষা এবং সংস্কৃতির উৎকর্ষ যা হওয়ার ব্রিটিশ আমলে রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথের সাধনায় হয়ে গেছে। বাংলা সাহিত্যের যতটুকু শ্রীবৃদ্ধি পশ্চিম বাংলায় হয়েছে, তার বাইরে এক চুল অগ্রসর হওয়ার সামর্থ্যও নেই।
তারা ঠিক কথা স্পষ্টভাবে বলেন না, কিন্তু যে মানসিকতা দিয়ে তারা রবীন্দ্রনাথ, মাইকেল, বিদ্যাসাগর এবং সংস্কৃতির অত্যন্ত বরেণ্য পুরুষদের বিচার করেন, তা অনেকটা এই রকমই। এই অর্থহীন অতীতচারিতা ভবিষ্যৎ থেকে আমাদের দৃষ্টি অতীতের দিকে নিয়ে যায় এবং শাসক শ্রেণী গদিরক্ষার কারণে এই অতীতচারিতাকেই অধিক মূল্য দিয়ে থাকে। তার দুটি কারণ: একদিকে আত্মপ্রসাদ অনুভব করতে পারে, জাতীয় সংস্কৃতির কাজ করছি, অন্যদিকে শাসন ত্রাসনও অব্যাহত রাখা যায়। বাংলাদেশের নারীর স্পন্দনে আজ যা ধ্বনিত হচ্ছে তার সুরটি আন্তর্জাতিক। তার নিজের যা আছে তাই নিয়ে বিশ্বের সামনে তাকে দাঁড়াতে হবে। তাতে পাকিস্তানি সমাজ বা বাংলার কৃষিনির্ভর সামন্ত সমাজের কোনো স্থান যদি থাকে, থাকবে স্মৃতি হিসেবে, কখনো তা প্রধান ধারা নয়। তার প্রধান ধারাটি হবে এ দেশীয় হয়েও আন্তর্দেশীয়, বাংলাদেশের মানুষের হয়েও সর্বমানুষের। এই ধারাটি এখন প্রমত্তা পদ্মার মতো ফুলে ফুলে ওঠার কথা এবং এই ধারাস্রোতে অবগাহিত হয়ে বাংলার এই অংশে জন্ম নেবে নতুন কালের রবীন্দ্রনাথ, নতুন কালের বিদ্যাসাগর, নতুন কালের জগদীশচন্দ্র বসু এবং নতুন কালের কাজী নজরুল ইসলাম। প্রিয় শ্রোতা, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আহমদ ছফার সাম্প্রতিক বিবেচনা, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস। পুরো সময়টা জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।